আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট টিউটোরিয়ালের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমার প্রিয় এইচএসসি 2027 এই মার্চ তোমাদের ক্লাস অফিসিয়ালি আজকে সেকেন্ড ক্লাস আমাদের সাথে। তো প্রথম ক্লাসে আমরা ফাউন্ডেশন হিসেবে ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম। আজকে আমরা সেটাকে আগায় নিয়ে যাব, বুঝছো? তো ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে আমরা ফিজিক্সের অনেক ম্যাথ করার সময় দেখবা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা চলে আসতেছে, থিওরি করার সময় দেখবা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা চলে আসতেছে। সো আমরা ডিফারেন্সিয়েশনের উপরে দুইটা ক্লাস রাখছি, ফাউন্ডেশন 1, ফাউন্ডেশন 2। এরপরে আমরা ফাউন্ডেশন 3তে পড়বো হচ্ছে ইন্টিগ্রেশন, এবং লাস্ট ফাউন্ডেশনে আমরা পড়বো বিভিন্ন রকমের গ্রাফ। তো আমি 2 মিনিট একটু ওয়েট করবো, তোমরা সবাই চলে আসো। আর আমাকে একটু কমেন্ট করে বলো তো তোমরা কে কে এসএসসি এফআরসি থেকে এখানে আসছো। এসএসসি এফআরসিতে কতজন ছিল এখান থেকে, এটা আমাকে একটু জানাও। তোমাদের কতজন এসএসসি এফআরসিতে আমাদের সাথে ছিল? তোমরা কতজন এসএসসি এফআরসিতে আমাদের সাথে ছিলে এটা একটু বলো। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তো শুরুতে আসো। ভাই আপনি কে, আমার পরিচয়টা দিয়ে নেই। আচ্ছা, তোমরা আমি জানি অনেকে হয়তো আমাকে চেনো, তারপরও আমার নাম মোহাম্মদ আফরি হাসান খান, পড়ছি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ভাই আপনি বুয়েটে কত ব্যাচ? আমি হলাম বুয়েট 21 ব্যাচ, বর্তমানে 3rd ইয়ারে পড়তেছি। ভাই কলেজ কোনটা ছিল? আমার কলেজ ছিল নটরডেম কলেজ। নটরডেমের আইডি হচ্ছে 2112003। তোমরা চাইলে এখনও সার্চ দিয়ে আমার আইডি পেতে পারো, ঠিক আছে? ওকে, এইচএসসি অবশ্যই ঢাকা বোর্ডে দিছি, তাই না? যেহেতু কলেজ ঢাকায়, নটরডেম কলেজ ঢাকা, আবার ময়মনসিংহ ভেবো না। হ্যাঁ, ঢাকা কলেজ, ঢাকায় যে নটরডেম সেটা। আচ্ছা, এইচএসসিতে আমার জেনারেল গেটে বৃত্তি আছে, জেনারেল স্কলারশিপ। ঠিক আছে, এসএসসিতে জেনারেল পুলের স্কলারশিপ, জিএসসিতে জেনারেল গেটের স্কলারশিপ। জিএসসি, এসএসসি, এইচএসসি তিনটাতে স্কলারশিপ আছে। তো যাক, এগুলো বড় কথা না। এখন আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ফিজিক্স ইনস্ট্রাক্টর, আমাদের সবার প্রিয় ফার্স্ট টিউটোরিয়াল। ওকে, সো এই হলো আমার একটা সংক্ষিপ্ত পরিচয়, যারা আমাকে চেনো না তাদের জন্য, ঠিক আছে? ওকে, সাউন্ডের সমস্যা? সো এই হলো আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড কি সমস্যা করতেছে? সাউন্ড তো ঠিক আছে, আমি তো সাউন্ড ঠিকই শুনতেছি। এই সবাই একটু বলো তো, এই সাউন্ড ঠিক আছে কিনা? নয়েজ ক্যান্সেলেশন তো অন করাই আছে। দেখো তো এই সাউন্ড ঠিক আছে কিনা। এখন ঠিক হয়ে যাওয়ার কথা। নয়েজ ক্যান্সেলেশনটা অন করলাম, অন করা ছিল, অফ করে অন করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। হয়তো তোমার এখানে নেট সমস্যা হতে পারে, আমি তো তোমাদের সাথে ক্লাস দেখছি। আমাদের টাইম কম, আমরা মোটামুটি আজকে 1.5 ঘন্টার মতো একটা ক্লাস করব। তোমরা যেহেতু কেবল এইচএসসিতে উঠতেছো, আসলে এখনই তোমাদের প্রেশার দিতে চাচ্ছি না, কারণ আমাদের যখন ফুল স্কেলে ক্লাস শুরু হবে ফাউন্ডেশনের পর, তখন দেখবা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস হচ্ছে বা 2 ঘন্টা ক্লাস হচ্ছে। তো আমরা এখন, তোমরা কেবল হচ্ছে এসএসসি পাস করে আসছো, আবার তোমাদের রেজাল্ট আছে সামনে, তোমার রেজাল্টের একটা প্যারা আছে। সো আমরা এখন তোমাদের আস্তে আস্তে একটু মানে একটু ট্রেন আপ করতেছি, যাতে তোমাদের যখন ফুল স্কেলে আমাদের পড়া শুরু হবে, আমাদের যেন অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? তা আমরা একটা কাজ করব, লাস্ট ক্লাসগুলোতে আমরা কী পড়ছি একটা রিক্যাপ দিব। হ্যাঁ, আর কি ভাই পড়াইছিল তোমাদের? এই যে ঢাল সম্পর্কিত পড়াগুলো পড়ছি, ঢাল, ঠিক আছে? ঢাল সম্পর্কিত পড়াগুলো পড়ছি, আমি জানি তোমরা এগুলো পড়ছো। তা আমার দরকার কোনটা? আমার দরকার হচ্ছে এই সূত্রগুলো। আজকে ক্লাসটা বুঝতে হলে তোমাকে এই সূত্রগুলো বুঝতে হবে, বুঝার তো কিছু নেই, মুখস্থ করতে হবে। আশা করি তোমরা এই সূত্র পারো, তাই না? ওকে, এরপরে আমাদের কি দরকার? আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ভাইয়া এই যে এই সূত্রগুলো, ঠিক আছে? এই সূত্রগুলো দরকার, বিশেষ করে
বিশেষ করে আমাদের প্রথম দুইটা সূত্র দরকার। এই লাস্টের দুইটা এটা আমরা সেকেন্ড পেপারে বা এইটা খুব বেশি ইউজ হয় না, প্রথম দুইটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাসের জন্য। তাহলে ভাই আসো আমরা আজকে ক্লাসে কি শুরু করব আমরা একটু বলি। দেখো, আজকের ক্লাসের প্রথম কথা হচ্ছে যে আমাদের বেগ সমান সমান হচ্ছে, আমরা জানি যে সরণকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাই, এবং এই সরণটা কিন্তু আমার একটা টি এর ফাংশন হইতে হবে, তাই না? এটা কিন্তু লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল যে আমার এসটা যদি টি এর ফাংশন হয় এবং এসটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই বলতো? বেগ পাই। আবার আমার ত্বরণ কিভাবে পাই বলতো? আমরা যদি বেগটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই? ত্বরণ পাই, রাইট? তো এই দুইটা জিনিসই আমরা বেসিক্যালি আজকে আরও ফার্দার ক্যালকুলেশন করব। তার আগে আমাদের আরেকটা ক্যালকুলেশন করতে হবে। দেখো, একটু মনোযোগ দিয়ে কথা খেয়াল করো। আমরা আরেকটা জিনিস ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে চেইন রুল। আমরা খুব ডিটেলসে যাব না, কারণ এগুলো তোমাদের ম্যাথের টপিক। তবে ফিজিক্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, চেইন রুলটা কি এইটা বুঝতে হলে আমাদের প্রিভিয়াস স্লাইডটাতে আরেকবার যাইতে হবে। এই যে দেখো, তোমরা যে এই যে ডিফারেন্সিয়েশনগুলো করছো, এখান থেকে ধরো যে কোনো একটা আমি চুজ করি। ধরো আমি এই ডিফারেন্সিয়েশনটা চুজ করতেছি, আসো আমরা এটা একটু চুজ করি, একটু লিখি। ওকে, এই যে দেখো ডিডি এক্স অফ সাইন এক্স, এটাকে আমরা কি বলছি বলতো? কজ এক্স। আচ্ছা, এই যে ধরো একটা ডিফারেন্সিয়েশন আমরা লিখেছি, এটা কিন্তু আমি নতুন লিখি নাই, এটা কিন্তু লাস্ট ক্লাসের পড়া ছিল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই যে সাইন এক্সটা আমি লিখলাম, এইটা একটা ফাংশন না? সাইন এক্স কিসের ফাংশন? এক্স এর একটা ফাংশন। এখন দেখো এই সাইন এক্স এটা কি? জাস্ট একটা এফ অফ এক্স, তাই না? এখন ধরো এই জিনিসটাকে আমি একটু মডিফাই করব। কীভাবে মডিফাই করব বলো তো? আমি যদি ধরো এইভাবে লিখি যে ডিডি এক্স অফ সাইন 5x + 3, ধরো আমি এভাবে নিলাম। এখন দেখো, তুমি সরাসরি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন পারো, কিন্তু আমি যখনই এইটাকে একটু মডিফাই করলাম, এইটা কিন্তু আর আগের মতো ডিরেক্টলি করতে পারবো না। এবং চেঞ্জটা কি হলো এটা বুঝতে হবে। দেখো, আগে সাইন এক্স একটা ফাংশন ছিল, এখন কি এটা ফাংশন না? এটা এখনও কিন্তু ফাংশন, এটাও কিন্তু আমার একটা ফাংশনই আছে। কিন্তু চেঞ্জ যেটা হইলো, একটা ফাংশনের ভিতরে তোমার আরেকটা ফাংশন চলে আসছে। খেয়াল করছো? লেটস সাপোজ এই ফাংশনটা জি অফ এক্স। বুঝতে পেরেছো? আমরা এর আগে কি পড়লাম? লাস্ট ক্লাসে কি পড়েছি? আমরা সাইন এক্সকে সরাসরি ডিফারেন্সিয়েশন করে কজ এক্স পেয়েছিলাম, কিন্তু আগের ক্লাসে আমরা কি সরাসরি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করছি। এবার খেয়াল করো, আমার আগের মতো এখানেও একটা সাইন ফাংশন আছে, কিন্তু সেই সাইন ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন চলে আসছে। তো এরকম যদি থাকে তাহলে এটা আমার ক্যালকুলেট করতে হবে। কোনো সমস্যা নেই মাকসুদ আক্তার আইডি থেকে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমার কথা বুঝতে পারছো? ডিফারেন্সটা কোথায়, নতুনত্ব কি আসলো? তাহলে এই টাইপের যে প্রবলেম, ধরো একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন চলে আসছে, এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, তাহলে বেসিক প্রপার্টিসটা কি? বেসিক প্রপার্টিসটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখছি সেটা হচ্ছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, আমরা জাস্ট এইটাকেই ডিফারেন্সিয়েট করতেছিলাম, তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করে কোনো একটা ভ্যালু পাচ্ছিলাম। এখন এফ অফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে কজ এক্স, এফ অফ এক্স যদি কজ এক্স হয় তাহলে মাইনাস সাইন এক্স, ডিডি এক্স অফ যদি তোমার কোসেক এক্স হয় তাহলে কি হয়? মাইনাস কোসেক এক্স কট এক্স। মানে আমরা একটা সিঙ্গেল ফাংশনের ডিফারেন্সিয়েশন দেখছি। এইবার আমরা যেটা দেখবো, একটা সিঙ্গেল ফাংশন হবে না, এবার একটা সিঙ্গেল ফাংশন হবে না, এবার ফাংশনের ভিতর আরেকটা ফাংশন থাকবে। অবশ্যই অনেক কমপ্লিকেটেড কেস আছে যেগুলো তোমরা ম্যাথে পড়বা। ম্যাথে কিন্তু তোমাদের অন্তরীকরণের উপর একটা কমপ্লিট চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9। সো ওইটা অত ডিটেলস আমরা যাব না, আমাদের ফিজিক্সে যতটুকু দরকার এতটুকু দেখলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইটাকে আগে ক্যালকুলেশন করে দেখি। এটা যদি ভালো করে বুঝতে পারো, বাকিগুলো একদম সহজ, আর খুবই সহজ এগুলা। তোমরা একটু দেখতে থাকো ভাইয়া, কষ্ট করে। বুঝতে পারতেছো আমার কথা? এটা যদি ভালো করে বুঝতে পারো, বাকিগুলো একদম সহজ, আর খুবই সহজ। আচ্ছা, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? এই সাউন্ড কি প্রবলেম হচ্ছে? সাউন্ড তো আমার এখানে ঠিকই দেখাচ্ছে, সাউন্ড তো আমার ক্লাসে ঠিকই দেখাচ্ছে। আমি তো তোমাদের কথা শুনতেছি, মানে তোমাদের ক্লাস করার পাশাপাশি আমিও কিন্তু এখানে তোমাদের সাথে ক্লাস করছি। সাউন্ড ঠিক আছে না? সাউন্ডে কি কোনো ইস্যু আছে? আমার এখানে তো সাউন্ড ঠিকঠাকই শুনতেছি আমি। সাউন্ডে কোনো নয়েস আছে কোথায়? এই তোমরা কি হেডফোন দিয়ে ক্লাস করো নাকি? আচ্ছা দাঁড়াও, আমি হেডফোনটা, আমি মাইকটা চেঞ্জ করি দেখি।
আচ্ছা এবার দেখো তো, সাউন্ড ঠিক আছে না? দেখো অনেকে বলতেছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো, আচ্ছা আচ্ছা, কোনো প্যারা নাই, তোমার যা যা দেখাইছে আবার দেখাবো, যতবার তোমাদের প্রয়োজন আমি দেখাবো। আমি কি বললাম আবার দেখো, আমরা বলছিলাম যে ধরো আমার একটা ফাংশন আছে, কি বলতো, সাইন এক্স, ঠিক আছে? এইটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করছিলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করছিলাম, আমি কি পেয়েছিলাম? আমি পেয়েছিলাম কজ এক্স। এটা কিন্তু লাস্ট ক্লাসের পড়া, এটা কিন্তু আমি এখন কিছু করি নাই। ওকে, ঠিক আছে। এইবার খেয়াল করো, এইবার আমি এমন একটা প্রবলেম নিলাম যেখানে তোমার সাইন তো আছে, কিন্তু এর ভিতরে আর একটা ফাংশন চলে আসছে। সাইন আসছে, ঠিক আছে, এই পুরাটা একটা ফাংশন, বাট এর ভিতরে দেখো আরেকটা ফাংশন চলে আসছে। আমরা এরকম কোন একটা প্রবলেম চুজ করলাম। এখন এইটা আমাদের সলভ করতে হবে। এটা দেখো ডিরেক্টলি তুমি সাইন এক্স এর সূত্র ব্যবহার করতে পারবে না, কারণ ভিতরে দেখো এক্স নাই, ভিতরে 2x - 3 আছে। তা আমরা দেখতে চাচ্ছি এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। বুঝতে পেরেছো? ওকে, তোমরা একটু হেডফোনটা রেখে ক্লাস করো। আমার মতে সাউন্ড তো এখন ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, মেবি আমি যেটা দেখতেছি 3-4 জনের মেবি সমস্যা। তোমরা একটু যে মাইক্রোফোন বা যে মানে হেডফোনটা ইউজ করতেছো ওইটা রেখে তোমার মোবাইলের ভলিউমটা বাড়ায় দাও, তাহলে দেখবা যে সাউন্ড ঠিক আছে। ওকে, হ্যাঁ সাউন্ড এখন ঠিক আছে। আমি কিন্তু তোমাদের সাথে আমিও ক্লাস করছি, আমি কিন্তু অনেক জোরে সাউন্ড পাচ্ছি। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, তাহলে আমি সাইনের ভিতরে একটা ফাংশন নিয়ে ক্যালকুলেশন করতে চাচ্ছি, কিন্তু এইটা তো আর আগের মতো হবে না। এখন এই টাইপের ক্যালকুলেশন কেমনে করে, মনে করো, একটু মনোযোগ দাও। আমরা প্রথমে যেটা করব, প্রথমে মনে মনে এই ভিতরের যে অংশটুকু আছে না, এটাকে মনে মনে আগের মতো এক্স ধরে নিব, বাস্তবে তো এক্স না, মনে ধরে নিব। আচ্ছা, তো যদি এটা আমি মনে এক্স ধরি, তাহলে বলো তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? কজ এক্স হবে। তাহলে আমরা কি লিখবো? কজ এক্স লিখবো। কিন্তু আমি তো এক্স লিখতে পারবো না ভাইয়া। কেন এক্স লিখতে পারবো না? কারণ আমার তো এটা এক্স না, এটা কি 2x - 3। তা আমি এটা এখানে 2x - 3 বসাবো। ঠিক আছে, হয়ে গেল? না, হয় নাই। তুমি যে একটা জিনিস মনে ধরছিলা, ওইটার একটা ইফেক্ট পড়বে না? কোনো একটা জিনিস তুমি যদি মনে ধরে নাও, ওইটার কোনো একটা ইফেক্ট কিন্তু ম্যাথে পড়ে, এটা তো তোমরা জানো। তাহলে আমি কি বললাম, মনে প্রথমে এটাকে এক্স ধরছি, এক্স ধরে এটাকে ডিফারেন্সিয়েশন করছি। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কজ এক্স হবে। তাহলে কজ এক্স, এক্স তো আর লিখতে পারবো না, এখানে তো এক্স নাই, তো যেটা আছে ওইটাই লিখছি। কিন্তু এই যে তুমি মনে ধরে কাজটা করলা, এটার জন্য কি কোনো চেঞ্জ আসবে না? হ্যাঁ আসবে। কি চেঞ্জ আসবে? এখানে একটা গুণ দিতে হবে। কি গুণ দিব ভাইয়া? এই ভিতরের ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ গুণ দিয়ে এই যে ফাংশনটাকে তুমি এক্স ধরছিল না, সেই ফাংশনটাকে আরেকবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝতে পেরেছো? আরেকবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? এবার একটু খেয়াল করো, যদি তাই হয় তাহলে এই যে দেখো cos 2x - 3, এটা যা আছে রেখে দিলাম। এখন ডিফারেন্সিয়েশনের কিন্তু আরেকটা প্রপার্টিস আছে। কি প্রপার্টিস? ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা যোগ বিয়োগের মধ্যে ঢুকে যেতে পারে। এখানে দেখো 2x - 3 আছে, তাহলে কি হবে বলো তো? ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা যোগের মধ্যে, প্রত্যেকটা বিয়োগের মধ্যে ঢুকে যাবে। প্রত্যেকটা যোগের মধ্যে, প্রত্যেকটা বিয়োগের মধ্যে কি হবে বলো তো ভাইয়েরা? ঢুকে যাবে। ঢুকে গেল। এই পর্যন্ত তো বুঝতে পেরেছো? যদি না জানতে এখন জানো যে ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা যোগ বিয়োগের মধ্যে ঢুকে যায়। এটা অনেকটা গুণের মতো, সবগুলো যোগ বিয়োগের মধ্যে ঢুকে যায়, কিন্তু এটা গুণ না। এটা কি? এটা আমরা ম্যাথে শিখবো। ঠিক আছে, আমাদের এখন অনেক ডিটেলসে জানতে হবে না, আমাদের ক্যালকুলেশন কেমনে করতে হয় এটা বুঝলেই হয়। আচ্ছা এবার আসো, cos 2x - 3। এবার আমাকে একটা কথা বলো, এই যে দেখো এখানে কি আছে বলো তো? 2x আছে না? তো এখানে চলক কোনটা? এক্সটা হচ্ছে চলক, 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। যখন দেখবা যে ডিফারেন্সিয়েশন করার সময় সামনে একটা ধ্রুবক চলে আসছে, চলকের আগে বা চলকের সহগ হিসেবে একটা ধ্রুবক চলে আসছে,
তখন আবার ডিফারেন্সিয়েশন করার সময় এই ধ্রুবকটা ধরে আমি ডিফারেন্সিয়েশনের সামনে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা কখন দিতে পারি আবার বলি, যখন দেখবা ডিফারেন্সিয়েশন করার সময় আমার চলকের সামনে একটা ধ্রুবক চলে আসছে, তখন এই ধ্রুবকটা ধরে আমরা ডিফারেন্সিয়েশনের সামনে দিয়ে দিতে পারি। অর্থাৎ এই জিনিসটা কিরকম হবে, 2 এটা সামনে চলে আসলো ddx অফ x, আর এটা যা আছে তাই রাখো। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, এই 2টা যে সামনে চলে আসলো এটা কি বুঝছো? সবাই একটু বলো তো এটা বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা আছে কিনা একটু বলো তো ভাইয়ারা। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই বলো বুঝতে পেরেছো। একজন যদি বলো যে ভাই বুঝি নাই আবার বুঝাবো, একজনও যদি বলো যে না ভাই বুঝি নাই আবার বুঝাবো। তোমরা একটু বলো সবাই বুঝছো কিনা। যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমি বুঝাইতে থাকবো, আমার ক্লাস যতক্ষণই লাগুক। ভাইয়া বুঝতে পেরেছি, ওকে। মোটামুটি আমি যত কমেন্ট দেখছি সবাই বলছো বুঝতে পেরেছি, ওকে। এইবার আসো, এইবার আসো, আমরা এইটা যা আছে রেখে দাও, cos 2x - 3 যা আছে রেখে দাও। এবার খেয়াল করো তো, এই 2টা থাক, এই 2টাও রেখে দাও। এই যে ভিতরের অংশটুকু দেখতেছো, এই যে এটা আমার কোন সূত্রে পড়ে বলো তো? এটা আমাদের একটা সূত্রে পড়ে না? কোন সূত্র বলো তো? এই যে দেখো আমরা এই পাশে লিখতেছি, আমাদের সূত্রটা কি ছিল? ddx অফ x টু দি পাওয়ার n। এটা সূত্র কি বলো তো? n ইন্টু x টু দি পাওয়ার n - 1, তাই না? আর এখানে কি আছে? ddx অফ x আছে। তাহলে এটা যদি আমি এখানে বের করি, ddx অফ x এর মানে কি? x এর পাওয়ার কত? 1। তাহলে আমার n এর মানটা বাইরে চলে আসে, সো 1 বাইরে চলে আসলো, x টু দি পাওয়ার 1 - 1, সো এটা কত আসে? 1 x টু দি পাওয়ার 0। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি বলতো? ওইটা আরেকটা 1, সো 1 ইন্টু 1, অর্থাৎ এটার মান কত আসলো? 1 চলে আসলো, রাইট? এটার মান কত চলে আসলো? এটার মান চলে আসলো 1। তাহলে আমি এই জিনিসটার মান 1 লিখতে পারি, রাইট? এবার খেয়াল করো, মাইনাস এই 3 কি বলতো? একটা কনস্ট্যান্ট। তো তোমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ছো যে কোনো একটা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি হয়? 0 হয়। তাহলে এই জিনিসটা কি হবে? 0 হবে, কারণ একটা কনস্ট্যান্টকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে? 0 হবে। বুঝতে পেরেছো? 0 হবে। এখন দেখো তাহলে এখান থেকে কি বের হলো? 2 বের হলো। তাহলে এটার অ্যান্সার কত হবে? 2 cos 2x - 3, 2 cos 2x - 3। বুঝতে পেরেছো সবাই? শারজা ইসলাম আরেকবার বলেন স্যার। ইটস ওকে, আবার বলবো। দেখো আমরা f of x = sin x এইটার যদি হয় তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশনের সূত্র জানি যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি তৈরি হয়? cos x তৈরি হয়, রাইট? এবার আমি কি করতেছি? আমি ডিরেক্টলি sin x কে ডিফারেন্সিয়েশন করতেছি না, আমি sin 2x - 3 এরকম একটা টার্মকে ডিফারেন্সিয়েশন করতেছি। তো এরকম একটা টার্মকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো তুমি সরাসরি সূত্র লিখতে পারবে না। তো তখন আমি কি করছি? আমি মনে মনে এই 2x - 3 কে মনে মনে x ধরে নিছি। তো এটা যদি x হয় তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলতো? cos x হয়। তাহলে আমি কি লিখছি? cos x, কিন্তু x এটা তো x না, এই জন্য আমার যা আছে তাই লিখছি। কিন্তু এই যে আমি মনে মনে একটা x ধরছিলাম না, তো কোনো কিছু যদি তুমি মনে মনে ম্যাথে ধরে নাও সেটা তো একটা ইফেক্ট ফেলবেই। এই জন্য কি করা লাগছে? গুণন দিয়ে এই ভিতরের এইটাকে, যেটাকে তুমি মনে মনে x ধরছিলা, সেইটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগছে। বুঝতে পেরেছো? তো যখন এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করছো, এখন দেখো এখানে যা আছে এটাকে জাস্ট এখানে রেখে দিচ্ছি, এখানে কোনো চেঞ্জ করি নাই। এবার দেখো এইটা, এখানে দেখো এখানে 2x আর -3, এখানে দুইটা পদ আছে। ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা যোগ এবং প্রত্যেকটা বিয়োগের মধ্যে ঢুকে চলে যায়। এই জন্য কি হইলো? ডিফারেন্সিয়েশন 2x কে একবার ধরলো, ডিফারেন্সিয়েশন 3 কে একবার ধরলো। এবার দেখো ডিফারেন্সিয়েশন করার সময় যদি কখনো চলকের সাথে কোনো কনস্ট্যান্ট পাও, যেমন 2 এখানে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন কি করে? এই 2টাকে ধরে বা যে কনস্ট্যান্টটা পাবা এটাকে ধরে সামনে দিয়ে দেয়। এই জন্য দেখো 2টা সামনে চলে আসছে, আর এখানে কি থাকলো? ddx অফ x।
আর এটা যা আছে তাই। এখন ddx অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 আসে। তাহলে আমি কি লিখছি, 2 × 1 মাইনাস কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 0 হয়, এই জন্য এখানে 0। এরপর একটু ক্যালকুলেশন করে এটা বের করছি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ডিফারেন্সিয়েশন মানেই অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন মানেই ব্যবকলন, এগুলো সব একই কথা। অন্তরীকরণ, ব্যবকলন, ডিফারেন্সিয়েশন এগুলো সবই একই কথা। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসো এই জিনিসটা কি বারবার আমরা এমনে করব? এমনে কি বারবার করতে হবে নাকি? অ্যান্সারটা হচ্ছে না, এমনে বারবার করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আসো আমরা একটু শর্টকাট দেখি। এটা শর্টকাট না, এটা হচ্ছে মানে এইভাবে করতে হয় জিনিসটা। শর্টকাট বলা উচিত না আসলে। ধরো এই প্রশ্নটাই আমি একে নিব, ঠিক আছে, এটাই নিব 2x - 3, তাই না? দেখো এই কোশ্চেনটা আমি নিলাম। আচ্ছা, এই ম্যাথটা কেমনে করবা? প্রথমত সাইন আছে না, তুমি কজ নাও, কারণ আমরা কি জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ হয়। সো 2x - 3। এবার আমার এই যে চলকটা, এই চলকের চলক বলছি কেন, এই যে ভ্যারিয়েবলটা এক্স, যেটার মান আমরা জানি না, অজানা রাশি, এইটার যে সহগ সেটা আমার বাইরে গুণ করে দাও, শেষ, অ্যান্সার শেষ। ঠিক আছে, আসো আরেকটা দেখি, নাহলে বুঝবা না। লেটস সাপোজ ddx অফ cos 7x - 1। কেমনে করবো ভাইয়া? তুমি এই ভিতরে কি আছে দেখার দরকার নাই, তোমার কজ আছে না, কজকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো, মাইনাস সাইন এক্স হয়। তো মাইনাস সাইন 7x - 1 এটা লিখলা। ওকে, এটা লিখলা। এরপরে এই এক্স এর সাথে যে সহগটা থাকবে সেই সহগটা বাইরে গুণ করে দাও, হয়ে গেল। বুঝতে পারছো? আসো আমরা আরেকটা দেখি, বলো তো কিরকম হবে। মনে করো ddx অফ e⁻5x - 3। তাহলে দেখো তুমি পাইছো না, e⁻x কে ডিফারেন্সিয়েশন কত হয় এটা তোমরা পড়ছো না, বলো তো। এই যে দেখো, আমরা জানি e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x থাকে, তাই না? তাহলে আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? তাহলে পাবা যা থাকবে তাই, এবং এক্স এর যে সহগটা আছে না, এই সহগটা বাইরে আমরা গুণ করে দেব। বুঝতে পারছো? এখন এই এক্স এর যে সহগ বা এক্স যেটা আছে, এটা সহগটাকে বারবার গুণ করতেছে, খেয়াল করো। এটার যে সহগ, এই সহগটাকে বারবার মানে এটার যে সহগ, এই সহগটাকে বারবার গুণ করতেছি। কিন্তু এক্স এর সাথে যদি কিছু যোগ বিয়োগ থাকে, এটার জন্য কোনো চেঞ্জ হচ্ছে না। এটা কি বুঝতে পারছো? এক্সাম্পল দিই, মনে করো ddx অফ সাইন x + 1। দেখো নর্মালি আমি কি বলছি, তুমি এটাকে কি লিখবা, cos x + 1। এখন দেখো আমার x এর সাথে সহগ কত, 1, তাহলে এখানে কি বসবে, 1। কিন্তু দেখো এই যে এখানে একটা +1 যে আছে, এইটার কারণে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট অ্যাঙ্গেলটার জায়গায় x + 1 বসতেছে। কিন্তু আমার চলকের সাথে কোনো কিছু যদি প্লাস মাইনাস থাকে, যোগ বিয়োগ থাকে, সেইটার জন্য আমার নতুন কিছু হচ্ছে না। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিই, মনে করো ddx অফ সাইন 8x + -3। এটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু খুবই সহজ। আমরা জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ হয়। সেটা লিখে ফেলো। এবার খেয়াল করো তো, আমার এক্স এর সাথে +-3 আছে, কিন্তু আমার এটা কোনো যায় আসে না। কেন যায় আসে না? কারণ আমার চলক এক্স এর সাথে যদি কোনো সংখ্যা যোগ অথবা বিয়োগ আকারে থাকে, সেইটা আমার সামনে আসবে না। সামনে কোনটা আসবে? ওর সহগটা সামনে চলে আসবে। অর্থাৎ এর সহগ কত দেখো তো, সহগ হচ্ছে 8। এই 8টা সামনে চলে আসছে। এখানে প্লাস মাইনাস থাক, যোগ থাক, বিয়োগ থাক, আমার কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? স্যার সাইন থেকে কস, তারপরে আবার সাইন কিভাবে হইল? কোনটার কথা বলছো? তুমি কি এইটার কথা বলছো? এইটার কথা বলছো? এটাও তো সূত্র। কেন তোমরা কি সূত্র পড়ো নাই লাস্ট ক্লাসে? এই যে ভুলে গেছো? এই যে দেখো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। এটা তো আমি সূত্র থেকে লিখছি। একইভাবে tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x। তো আমি তোমাদের সাজেস্ট করব এই প্রথম দুইটা কোনোভাবে ভুলবা না, এই দুইটা তোমাদের সবচেয়ে বেশি দরকার আপাতত ফিজিক্সে। ম্যাথ যখন করবা তখন দেখবা 50-60টা সূত্র আছে। সো এখন এত দরকার নাই। এখন তোমার কাজ হচ্ছে এই প্রথম দুইটা। আর একটা সূত্র আমাদের লাগে, সেটা হচ্ছে কোসেক এক্স এরটা, এটা ফিজিক্সে লাগে। এটা সেকেন্ড পেপারে পাবা, সেকেন্ড পেপারে।
এটা পড়বা, এগুলো ভুলা যাবে না, এগুলো ভুললে সমস্যা। আরেকটা পাবে হচ্ছে এই যে এটা, এই যে এটা ভুলা যাবে না। এরপরে এই যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এটা ভুলা যাবে না। এবং তোমরা চাইলে আরেকটা মনে রাখতে পারো, সেটা কি, আমি যদি শুধুমাত্র এক্স কে ডিফারেন্সিয়েশন করি, শুধুমাত্র এক্স কে, এটা সরাসরি 0, সরাসরি 1। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে বের করা যায়, তোমরা চাইলে সরাসরি মনে রাখতে পারো। বুঝতে পারছো? সরাসরি কি হবে, 1 হবে, 1 হবে। বুঝতে পেরেছো? সেইগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি পারবা না। আর যেহেতু এটা লাস্ট ক্লাসে পড়ছো, এই জন্য এটাতে আমি টাইম দেই নাই। দেখো তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? এটা কিন্তু লাস্ট ক্লাসের পড়া, এটা কিন্তু আজকে পড়াইনি আমি। তোমরা চাইলে আরেকটা মনে রাখতে পারো, এটাও বলে দিই, মানে একটু সুবিধা হবে তোমাদের জন্য, কাজটা করতে সুবিধা হবে। সেটা কি, ধরো ডিডি এক্স অফ রুট এক্স, ঠিক আছে, এটা যদি পাও তাহলে এটা হবে 1/2 রুট এক্স। তা আমি সাজেস্ট করবো এটাও একটু কষ্ট করে মনে রাখো। আরেকটা লিখে দেই, এটা একটু মনে রাখো। ধরো ডিডি এক্স অফ 1/x, এটা হবে -1/x²। ঠিক আছে, আমি জানি এগুলো তুমি নর্মালি বের করতে পারো, কিন্তু এগুলো মনে রাখলে তোমার 5-6 মিনিটের সময় বেঁচে যাবে। ঠিক আছে, দেখো এটা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। দেখো এটা কি বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমরা নতুন কিছু বলি নাই, জাস্ট আগের ক্লাসে যেগুলো পড়ছো 2-1টা জিনিস আমরা অ্যাড করেছি। সবাই একটু বলো তো কারো কোনো সমস্যা আছে কিনা। এইসব ম্যাথ আবিষ্কার করেছে কে? আরে বাংলা তুমি তো বুঝলা না, রয়্যাল সাবজেক্ট ফিজিক্স, তো ম্যাথকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। টেনশন করো না, আমরা খুব তাড়াতাড়ি ফিজিক্সে চলে যাচ্ছি। কিন্তু এইটুকু দেখাতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা আসো, হ্যাঁ এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলা কিন্তু নিউটন চাচার আবিষ্কার। হ্যাঁ, নিউটন চাচারই আবিষ্কার। দেখ এবার আসো, আমরা আরেকবার একটু বলি। তুমি কি মনে রাখবা? তুমি মনে রাখবা সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। তুমি মনে রাখবা কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। তুমি মনে রাখবা কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। তুমি মনে রাখবা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। এরপরে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে হয় n x টু দি পাওয়ার n -1। আর তুমি যদি কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করো, এই যে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট, কনস্ট্যান্ট মানে হচ্ছে 2, 3, 4, 5, হাফ, মানে যে কোনো একটা ভ্যালু, তাহলে কি হয়, 0 হয়। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? অন্তরীকরণ কিন্তু নিউটন চাচার আবিষ্কার, বুঝতে পারছো? -1/x² কেমনে হইলো? আচ্ছা, এটা সূত্র হিসাবে তুমি মনে রাখো। আসো আমি এটা প্রমাণ করে দেখাই যে এটা কেন হলো, তবে তুমি এটাকে অ্যাজ এ সূত্রের মতো করে মনে রেখো। এটা আমার সাজেশন, মানে তুমি আমার সাজেশন নাও মানতে পারো, তবে আমি সাজেস্ট করবো এটা মনে রাখতে। তারপর আমি দেখাচ্ছি, এই যে দেখো ddx অফ 1/x, এটা সমস্যা আমি কি বলছি, -1/x², তাই না? আমি বলছি এটা অ্যাজ এ সূত্র হিসেবে মনে রাখতে, কিন্তু তোমরা যদি চাও, আসো আমি এটা ডেরিভেশন করে দেখাই। ঠিক আছে, তোমরা চাইলে আমার কোনো সমস্যা নেই, তোমরা যদি চাও আমরা এটা ডিরাইভ করে দেখাচ্ছি। ওকে, আসো আমরা দেখি। আসো, এটা আমাদের সূত্র বেসিক্যালি। আসো ডিরাইভ করি। তো প্রথমে আসো ddx অফ 1/x না, সো তুমি এমনি চিন্তা করো যে 1/x কে কি লেখা যায় বলো তো, ddx অফ x টু দি পাওয়ার -1 লিখতে পারি না? x টু দি পাওয়ার -1ই তো 1/x। তোমাদের 9-10 এর সূচক লগারিদমের ম্যাথ, ওইখানে কিন্তু এর থেকে কঠিন ম্যাথ করে আসছো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা এখানে আবার একটা সূত্রের হেল্প নিব। কোন সূত্রের হেল্প নিব বলো তো? আমরা এই সূত্রের হেল্প নিব। কোনটা? এই যে এইটা, ddx অফ x টু দি পাওয়ার n, এটা কি n x টু দি পাওয়ার n -1। আমরা এই সূত্রের একটা হেল্প এখানে নিব। তো এই সূত্রের হেল্পটা যদি এখানে ইউজ করি, তাহলে এইটাই হচ্ছে আমাদের n। তাহলে আমাদের সূত্র কি বলে, n x টু দি পাওয়ার n -1। তাহলে এটা কি আসে দেখো তো, -x টু দি পাওয়ার -2। এই -2 কে আমরা কেমনে লিখতে পারি, -1/x²। পেয়ে গেছো? পাইছো তোমরা? কিন্তু এটাকে আমি বলবো এজ এ সূত্র না হলেও এটা মনে রাখতে, তাহলে আমাদের কাজগুলো একটু সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। বুঝা গেছে? একইভাবে
তোমাদের একটা এইচডব্লিউ দিলাম, তোমরা এইটা প্রমাণ করবা ddx অফ রুট এক্স সমান সমান 1/2 রুট এক্স। একটা হিন্ট দেই, একটা লাইন করাই দিই। ধরো ddx অফ রুট এক্স আছে না, এটাকে আমরা লেখা যায় যে ddx অফ এক্স টু দি পাওয়ার, রুটকে কি লেখা যায় বলো তো, হাফ। ঠিক আছে, এর পরের পার্টগুলো তোমরা করবা। ওকে, এটা তোমাদের মুরগি। আচ্ছা, যারা আমার ক্লাসে মুরগি মানে জানো না, আমার ক্লাসে মুরগি মানে এইচডব্লিউ। ঠিক আছে, এটার প্রুফ করবা তোমরা। তাহলে আমি বলতেছি কি, তোমরা চেষ্টা করবে এই দুইটা একটু মনে রাখতে, তাহলে তোমাদের ক্যালকুলেশন তোমাদেরই সহজ হয়ে যাবে। তুমি চাইলে নাও মনে রাখতে পারো, তবে মনে রাখলে তোমার ক্যালকুলেশন করাটা একটু সহজ হবে। বাকিটা তোমার ইচ্ছা। দেখো তো এটা বুঝছো কিনা, এটা বুঝতে পেরেছো কিনা। এটা বুঝলে আমরা দেখবা এখন আস্তে আস্তে বোর্ডের ম্যাথে চলে যাব। আচ্ছা যাবো, ভালো কথা। তার আগে ভাই, এই যে লাস্ট ক্লাস এবং আজকের ক্লাস এই পর্যন্ত যা পড়াইলাম, ভাই আপনি কি এগুলো পড়ায় আমার টাইম নষ্ট করতেছেন? অ্যান্সার হচ্ছে না। ভাইয়া প্রমাণ দেখান, ফাউন্ডেশন ক্লাস কেন করাচ্ছেন, কি দরকার আছে ফাউন্ডেশন ক্লাসে? প্রমাণ দেখান। এগুলো কই আসে? এগুলো তো কোথাও দেখি না, কোথায় আসে? আসো, তোমাকে জলযন্ত্র প্রমাণ এখনই দেখাবো। বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করি। আসো আসো, আমরা বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করি। দেখো তো এটা কোন বোর্ডের কোশ্চেন? বরিশাল বোর্ড 2024। ঠিক আছে, বোর্ড কোশ্চেন। ঠিক আছে, আসো শুরু করি। বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করব। দেখো এখানে অনেক কথাবার্তা লেখা আছে, বুঝছো? এই যে কি বলে ছন্দিত বস্তু, হ্যাঁ, এগুলো তোমার এখন ডিটেলস জানার দরকার নাই। এই যে দেখো সরল ছন্দিত গতি, হ্যাঁ, এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এগুলো তোমার জানার দরকার নাই। এগুলো কোথায় জানবো? যখন আমরা এই অধ্যায়টা পড়বো। যখন আমরা এই অধ্যায়টা পড়বো, এটা হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এর একটা প্রবলেম। এটা কোথাকার প্রবলেম? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এর একটা প্রবলেম। তাহলে ভাই এটা আপনি এখন করাচ্ছেন কেন? আমরা তো ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 পড়ি নাই। শোনো, প্রবলেমটা ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এর, কিন্তু ম্যাথটা করতে হয় আমরা এতদিন যে ক্যালকুলেশন শিখছি সেটা দিয়ে, এবং ম্যাথটা যে করা যায় সেটা তোমাদের এখন দেখাবো। আবার বলি, হ্যাঁ, অঙ্কটা হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এর। আমি জানি এই অধ্যায় তোমাদের পড়ানো হয় না, এবং পড়বো আমরা সামনে, খুব ডিটেলসে পড়বো। কিন্তু তাহলে এটা কেন করাচ্ছেন? আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি এতদিন ধরে ক্যালকুলেশনের একটা প্র্যাকটিস করলা, ঠিক আছে, বেসিক বলে যে ক্যালকুলেশন করলা, ফাউন্ডেশন বলে যে কিছু বেসিক জিনিসপত্র শিখলা, এগুলো আদৌ লাগে কিনা সেটার একটা মানে জলযন্ত্র ব্যাখ্যা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হ্যাঁ ভাই এটা লাগতেছে। বুঝতে পারতেছো? আচ্ছা একটু খেয়াল করো, এখানে বেশ কিছু তুমি তাকাও না, তুমি খালি এইটার দিকে তাকাও, এইটার দিকে একটু তাকাও। এখানে কি বলছে? একটা গতির সমীকরণ x সমান সমান। তো মনে রাখবা, যেখানে যেখানে x পাবা এটার মানে হচ্ছে সরণ। x পাওয়া মানে কি বলতো? সরণ। যেটা তুমি আগে s দিয়ে দেখছিলাম, আমরা জানি কি সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। এটাও কিন্তু নতুন কথা না, এটাও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি। এই যে দেখো, আমরা চাচ্ছি যে তোমাদের যা পড়াইছি এটা একটু অ্যাপ্লাই করতে চাচ্ছি, তোমাদের দেখাতে চাচ্ছি না এগুলা লাগে ভাই। এই যে কোথা থেকে পাইছি, এই যে দেখো, এই যে এখানে একটা সূত্র যে পড়ছো v সমান ds/dt, এখানে s এর জায়গায় শুধু x লেখা আছে। এই যে এখানে তুমি একটা সূত্র পড়ছো v সমান ds/dt, অর্থাৎ সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। সরণকে t এর সাপেক্ষে, t মানে সময়, সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। একটা কথা পড়ছো না? তো ভাই এটা কি কোথাও লাগে না? দেখো চ্যাপ্টার 8-এ লাগে। কি আছে দেখো, খেয়াল করো। তুমি এখানে এস দিয়ে পড়ছো, কিন্তু ম্যাথগুলাতে সচরাচর এস দিয়ে প্রকাশ করে না, সবগুলাকে এক্স দিয়ে প্রকাশ করে। মানে সরণকে এস দিয়েও প্রকাশ করা যায়, এক্স দিয়েও প্রকাশ করা যায়। সো এটা নিয়ে প্যারা খাও না। তার মানে কি, এটা একটা সরণের সমীকরণ দেওয়া আছে। বুঝতে পারছো? এখন দেখো তোমার প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে 2 সেকেন্ড পর, মানে তোমার কাছে সময় দিয়ে দিচ্ছে 2 সেকেন্ড পর প্রথম বস্তুর বেগ নির্ণয় করো। প্রথম বস্তুর কি বের করতে? প্রথম বস্তু মানে এই যে এটা, মানে এখানে দেখো দুইটা সমীকরণ দিছে, এইটা হচ্ছে প্রথম বস্তুর সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর সমীকরণ। তো আমার তো প্রথম বস্তু চাইছে, সো এটা দেখলাম না। এটা কেন দেখলাম না? কারণ এটা তো দ্বিতীয় বস্তু। সো দ্বিতীয় বস্তু নিয়ে আমার মাথা ঘামার দরকার নাই। আমার প্রশ্ন কি বলছে? প্রথম বস্তুর বেগ। সো দ্বিতীয় বস্তু বাদ। তাহলে প্রথম বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, আমাকে বের করতে বলছে বেগ কত যখন আমার সময় 2 সেকেন্ড। আসো আমরা বের করে ফেলি এটা, বের করে ফেলি। কিভাবে বের করবো ভাইয়া বলো তো? আমরা বেগের সূত্র কি জানি? আমরা জানি বেগের সূত্র হচ্ছে dx/dt।
বুঝতে পারছো? আমরা তো এইটুকু জানি, তাই না? আমাদের এই অধ্যায় না জানলেও হবে, তুমি এইটুকু তো জানো। এখন আমরা এই যে এক্স এর যে সমীকরণ সেটা এখানে বসাই দিই। আসো বসাই দিই। এক্স সমান কত? 8 cos কত আছে 6 পাই টি প্লাস পাই বাই 2। আচ্ছা, এবার একটু দেখো এখানে চলক কোনটা কোনটা, এটা আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো? সময় সাপেক্ষে। তাহলে দেখো 8 কি তোমার চলক? অ্যান্সার হচ্ছে না, 8 হচ্ছে কনস্ট্যান্ট। কস কখনো চলক হয় না, চলক হচ্ছে দেখো টি। 6 পাই পাই বাই 2 এগুলো কিন্তু চলক না। ভাই এই পাইটা কি? এই পাইটা কি বলতো? এই পাইটা কি 3.1416? অ্যান্সার হচ্ছে না, এই পাইটা হচ্ছে 180 ডিগ্রি। ভাই আপনি বুঝলেন কেমনে? যখন কোনো কোণের ভিতর, যেমন সাইনের ভিতর অথবা কজের ভিতর পাই থাকে, যখন কোনো সাইনের ভিতর অথবা কজের ভিতর পাই থাকে, সেটা কিন্তু 3.1416 না, সেটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তার মানে কি, আমার এটা একটা চলক, তাহলে কি এটা কনস্ট্যান্ট, তাই না? এটা কি সহগ, আর আরটা একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এইখানে এই ভিতরের এটা একটা ফাংশন, তাই না? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, কিন্তু এর মধ্যে আরেকটা ফাংশন আছে। খেয়াল করো, এই ভিতরের এটা কি আরেকটা ফাংশন। তার মানে কি ফাংশনের মধ্যে ফাংশন। তাহলে এই ম্যাথটা কেমনে করে বলো তো? সবার আগে দেখো এখানে একটা 8 আছে। আমি কি বলছি, তুমি ডিফারেন্সিয়েশন করার সময় যদি কোনো কনস্ট্যান্টকে পাও, ফাংশনের আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সে কি করবে? কনস্ট্যান্টকে ধরে সামনে আগাই দিবে। আমি কি বললাম একটু আগে পড়াইছি কিন্তু, যে ডিফারেন্সিয়েশন করার সময় কোনো ফাংশনের আগে যদি আমার কোনো কনস্ট্যান্ট থাকে, সে কি করে? কনস্ট্যান্টকে ধরে বাইরে বের করে দিবে। সো এরপরের লাইনটা কি হবে? কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো, ডিডিটি অফ cos 6 পাই টি প্লাস পাই বাই 2। বুঝতে পেরেছো? এবার দেখো তোমার চলক কোনটা বলো তো? তোমার চলক হচ্ছে টি। তোমার চলক কি? টি। আর এর সহগ কোনটা? এর সহগ হচ্ছে 6 পাই। তাহলে আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখলাম, যে প্রথমত এটা cos কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি কি cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স, কিন্তু তুমি তার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো না, তুমি করতেছো টি এর সাপেক্ষে। তাহলে cos t কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস cos t। তাহলে আসো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তো প্রথমে এইটা আছে, এই থাক। তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস সাইন হবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? মাইনাস সাইন, তাই না? cos কে ডিফারেন্সিয়েশন কি করলে কি হয়? মাইনাস সাইন, এবং ভিতরে যা আছে লিখে ফেলো, 6 পাই টি প্লাস পাই বাই 2। এরপরে আমার চলকের সাথে যে সহগটা আছে, এই সহগটা গুণ হবে। তাহলে 6 পাই এখানে কি হবে? ইন্টু 6 পাই এখানে গুণ হবে। আচ্ছা, তো লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু থার্ড ব্র্যাকেট দিছি। বুঝতে পারছো? খুব কঠিন? সহজ না বলো তো? এবার দেখো আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে মাইনাস এই 8 আর এই 6 কত হয়? 6 8 48 পাই সাইন 6 পাই টি প্লাস পাই বাই 2। বলো তো ভাই এটা কি বেরোলো? এটা হচ্ছে বেগ বেরোলো, কিন্তু ভাই এটা তো কোনো মান বেরোইলো না। তাহলে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? এই জন্য দেখো এখানে মান বেরোচ্ছে না কেন? কারণ এখানে টি আছে। এই টি এর মানটা কত দেওয়া? 2 সেকেন্ড। তাহলে আমরা লিখবো যে 2 সেকেন্ড পর বেগ। তো যখন বলবো 2 সেকেন্ড পর বেগ, তখন কি হবে বলতো? শুধুমাত্র আমরা টি এর মানটা 2 বসাবো। তো টি এর মান যদি 2 বসাই, তাহলে বলতো আমাদের বেগ কি হবে? আমাদের বেগ হবে ভি সমান সমান মাইনাস 48 পাই সাইন 6 পাই ইন্টু 2 প্লাস পাই বাই 2। এখন ভাইয়া তোমরা একটু ক্যালকুলেটর মারো তো দেখি, ক্যালকুলেটর মারলে এই জিনিসটার ভ্যালু কত আসে একটু বলো। দেখো তার আগে বলো এই পর্যন্ত বুঝছো কিনা, ক্যালকুলেশনটা কিভাবে করলাম দেখো, এটা বুঝতে পারছো কিনা। ফিজিক্সে কোনো ভয় নাই, ফিজিক্সে কোনো ভয় নাই, ফিজিক্সে আমরা আছি তো, কোনো ভয় নাই। ভাই আপনি কোন কলেজের ছাত্র? আমি আর আবির দুইজনই নটরডেমের ছাত্র, নটরডেমে একই গ্রুপের ছাত্র, একই ব্রেঞ্চের ছাত্র। আমরা একই ব্রেঞ্চে পাশাপাশি বসে নটরডেমে ক্লাস করতাম, বুঝছো? আমি আরেকবার বলবো, সমস্যা নেই। আমি আরেকবার বলবো, কোনো প্যারা নাই, তোমরা দেখতে থাকো, চিল, কোনো প্যারা নাই, চিল। দেখো দেখতে ভয়ঙ্কর লাগতেছে, দেখে ভয় পেলে তো হবে না।
তুমি নর্মালি চিন্তা করো, খুব সহজ জিনিস। এই যে খেয়াল করো, এখানে আমরা কি দেখলাম, সরি একটা মিনিট, হ্যাঁ দেখো, হ্যাঁ মায়ের একটু ঠান্ডা লাগছে আর কি। আচ্ছা দেখো আমি কি বললাম এতক্ষণ, মনে করো ddx অফ cos 7x মাইনাস 1 আছে। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন কেমনে করি বলতো? আমরা কি করি, আমরা cos এর কারণে কি লিখি বলতো, মাইনাস সাইন 7x মাইনাস 1 লিখি না? cos কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, মাইনাস সাইন 7x মাইনাস 1। এরপর আমি কি করি বলতো, x এর যে সহগটা আছে এই সহগটাকে এখানে আমরা গুণ করে দিই। এটাই করতেছিলাম কিনা? আমরা কিন্তু এটাই করতেছিলাম। তো বেসিক্যালি এই ম্যাথটাতেও আমরা একই কাজই করছি। কি করছি দেখো, আমরা এটা আবার দেখাই, আমরা আবার দেখাই, খেয়াল করো, আবার দেখাই, খেয়াল করো, এই একই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, তুমি খেয়াল করো, একটা বুঝলে বাকিগুলো পারবা। দেখো তোমার কাছে কি দিছে, সরণের একটা সমীকরণ দিছে, বেগ বের করতে বলছে। তা আমরা সরণ থেকে কিভাবে বেগ পাই? আমরা জানি সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, অর্থাৎ বেগ সমান সমান ডিডিটি অফ সময় সাপেক্ষে যদি সরণকে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই কি, বেগ। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাস থেকে পড়ে আসছি, তাই না? তাহলে আমরা সরণের যে মানটা বা যে সমীকরণটা সেটা এখানে লিখে ফেলি, 8 cos 6 pi t প্লাস পাই বাই 2 লিখে ফেললাম। এবার দেখো এই cos, এই পুরাটা কিন্তু একটা ফাংশন, এই যে খেয়াল করো, এই পুরাটা কিন্তু একটা ফাংশন, কিন্তু দেখো ফাংশনের সাথে আমার একটা কনস্ট্যান্ট এখানে গুণ আছে। এই যে খেয়াল করো, ফাংশনের সাথে কি আছে, একটা কনস্ট্যান্ট গুণ আছে। তাহলে কি হবে বলতো, এই কনস্ট্যান্টটা ধরে বাইরে চলে আসবে, তাহলে কি হবে, 8 ডিডিটি অফ cos 6 pi t প্লাস পাই বাই 2। বুঝতে পেরেছো? এখন খেয়াল করো, তোমার এক্স এর জায়গায় শুধুমাত্র টি আছে, বাকি সব সেম। এখন খেয়াল করো তো, এখানে কি আছে, কজ আছে না? তো এখানে যদি কজ থাকে তাহলে আমার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন হবে, মাইনাস সাইন, এবং এখানে যা আছে লিখে ফেলো, 6 পাই টি পাই বাই 2। এর সাথে কি গুণ করব না? কাকে গুণ করব, এই টি, এটা তো আমার চলক, তাহলে এর সাথে সহগ কোনটা, 6 পাই। এই 6 পাই কি হবে, গুণ হয়ে যাবে। এই জন্য দেখো এখানে আমরা 6 পাইকে গুণ করছি এবং থার্ড ব্র্যাকেটটা লাগাই দিছি। এই জিনিসটা এই পাশে লিখছি, লিখে তারপরে কি এই ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমরা গুণ করছি। এই যে 8, প্রথমত এই মাইনাসের কারণে মাইনাস আসছে, তারপরে 8 আর এই 6, 6 এটা 48 পাই, তার সাইন যা আছে লিখছি। এবার কি বলছে, তোমার প্রশ্ন বলছে কি 2 সেকেন্ড পরে বেগ কত। তাহলে এই যে যেটা পাইলাম এটা হচ্ছে 2, এটা হচ্ছে বেগের সমীকরণ। তুমি যে একটা লাইন পাইলা না এখানে, ভি সমান এত, এটা হচ্ছে বেগের সমীকরণ। তাহলে বলো 2 সেকেন্ড পরে বেগ কেমনে বের করব? এখানে যদি আমি টি এর মান 2 সেকেন্ড বসাই তাহলে আমি বেগ পেয়ে যাব। এই জন্য কি করছি, সব সেম রাখছি, জাস্ট টি এর মান আমরা 2 বসাইছি। বসায় এখন তোমরা কি করবা, এটা ক্যালকুলেটারে বসাবা। ক্যালকুলেটারে বসার সময় খুব কেয়ারফুল, এইখানে দেখো এই পাইটা কিন্তু সাইনের বাইরে বা সাইন কজের বাইরে আছে। তো পাই যখন সাইন কজের বাইরে থাকবে তখন পায়ের মান হবে 3.1416। পাইটা যখন আমাদের সাইন অথবা কজের বাইরে থাকবে তখন এটা হবে 3.1416। কিন্তু যে পাইগুলা আমার ব্র্যাকেটের ভিতরে বা সাইন কজের ভিতরে থাকবে, এই যে দেখো সাইন কজের ভিতরে থাকবে, এইগুলো আমরা বসাবো 180 ডিগ্রি। বুঝতে পারছো? একটু বলো তো কত হবে। আর এটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো, তোমরা কি এটা বুঝতে পেরেছো? মাইনাস 8640 মিটার পার সেকেন্ড। হ্যাঁ এটা আসবে, তাই এটা তো বোর্ডের কোশ্চেন, এখানে তো আমার কিছু করার নাই। বেগের একক কি, মিটার পার সেকেন্ড। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা। প্লিজ তোমরা অফ টপিকে কথা না বলে আমার কথাগুলো বুঝতেছো কিনা সেটা বলো। এই আসলে অ্যান্সার কোনটা হবে? এই এটা তো আমি তোমাদের দেখা দেখে লিখলাম, আসলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? তোমরা কি কেউ ক্যালকুলেট করছো অ্যান্সারটা কত হবে? আর ম্যাথটা বুঝছো কিনা সেটা বলো। এটা কিন্তু বরিশাল বোর্ডের ম্যাথ, দেখো বরিশাল বোর্ড 2024 সালের ম্যাথ। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝতে পারতেছো? ইগনোর করার কোনো সুযোগই নাই। এটার ভ্যালু কত হবে বলো তো? মাইনাস 150.79। আচ্ছা আমি তোমাদের কথা অনুযায়ী লিখতেছি,
মাইনাস 150.79 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনটা তো সব দেখাই দিলাম। তুমি ক্যালকুলেটারে কি লিখবা? ক্যালকুলেটারে লিখবা -48 ইন্টু পায়ের জায়গায় কি লিখবা 3.1416। কেন এটা লিখবো? কারণ পাই আমার সাইন অথবা কজের বাইরে আছে। সাইন কজ ট্যান এগুলোর বাইরে যদি পাই থাকে তাহলে ওইখানে আমরা ভ্যালু লিখবো 3.1416। তাহলে কি লিখবো ক্যালকুলেটারে? -48 গুণন 3.1416 গুণন সাইন, সাইন দিয়ে তোমার দেখো ক্যালকুলেটারে ব্র্যাকেট অটোমেটিক চলে আসে। তারপরে কি লিখবা 6 ইন্টু 180 ইন্টু 2 প্লাস 180 ডিভাইডেড বাই 2 হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ করবা, ঠিক আছে? আচ্ছা লাস্ট লাইনটা আরেকবার। তাহলে দেখো আমি এখানে যে লাইনটা পাইলাম এটা কি? এটা একটা বেগের সমীকরণ পাইলাম না? এটা কি একটা বেগের সমীকরণ? আমাকে কি বলছে? 2 সেকেন্ড পরে বেগ, 2 সেকেন্ড পরে বেগ। তাহলে 2 সেকেন্ড পরে বেগ মানে কি? এই 2 সেকেন্ড মানে কি? এটাই সময়ের মান। তাহলে আমি কি করছি? সময়ের জায়গায় 2 সেকেন্ড বসাইতেছি, বসাই দিয়ে ক্যালকুলেটরতে ম্যাথ করে ফেলছি। বুঝতে পেরেছো না বুঝো নাই? বুঝতে পেরেছো না বুঝো নাই? তোমরা কি বুঝতে পেরেছো না বুঝো নাই? একটু বলো তো, একটু বলো, এটা কি বুঝতে পেরেছো না বুঝো নাই? আচ্ছা এটা বুঝতে পেরেছো না বুঝো নাই? সবাই একটু বলো, চিল চিল চিল, কারো প্রেশার নেওয়ার দরকার নাই। বুঝছো কি বুঝো না এটা বলো। সবাই একটু বলো এটা বুঝছো কিনা। কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, আমরা আরো ম্যাথ করবো। এটা কেবল প্রথম ম্যাথ, তোমরা ভয় পেও না। এরকম ম্যাথ আরো করবো। যারা বুঝো নাই কোনো প্যারা খেও না, এটা কোনো বিষয় না। আমরা এরকম ম্যাথ আরো করবো, ঠিক আছে? ওকে ভাই, বোর্ডের ম্যাথ তো দেখাইলেন ভাই, এগুলো কি আদৌ কোনো ভার্সিটিতে আসে বা আমার দ্বারা কি ভার্সিটি সম্ভব? অ্যান্সার হচ্ছে ইয়েস, অবশ্যই তোমার দ্বারা ভার্সিটি সম্ভব। দেখো তো এটা কোথায় কোথায় আসছে। বুয়েট 13-14, কুয়েট 15-16, চুয়েট 11-12। বুয়েট মানে বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কুয়েট মানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, চুয়েট মানে চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং, এখন তো চট্টগ্রাম তাই না? আচ্ছা আইআইটি এটা ইন্ডিয়ান, রুরকি এটাও ইন্ডিয়ান, ঠিক আছে? তো দেখো এগুলো দেখে ভয় পেও না যে বুয়েট আসছে এই আসছে সেই আসছে। তুমি ম্যাথের দিকে তাকাও, ম্যাথে কি বলছে? কোন বস্তুর অবস্থান, আচ্ছা অবস্থান মানেও স্মরণ, বুঝছো? তুমি যদি কোনো জায়গায় অবস্থান পাও প্রশ্নে, এটা মানেও আমাদের স্মরণ। কি বলছে দেখো, কোন বস্তুর স্মরণ দেওয়া আছে। কি বলছে? টি সমান সমান 1 সেকেন্ড, টি সমান সমান 1 সেকেন্ড সময়ে বস্তুর অবস্থান, অবস্থান মানে স্মরণ, বেগ, ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, এগুলো আমার কাছে জিজ্ঞেস করেছে। কি বলছে? টি সমান সমান 1 সেকেন্ড সময়, মানে সময়ের মান দিয়ে দিছে। টি সমান হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময়ে বস্তুর অবস্থান মানে বস্তুর স্মরণ, অবস্থান মানে স্মরণ। তাহলে 1 সেকেন্ড সময় বস্তুর স্মরণ, বস্তুর বেগ, বস্তুর ত্বরণ নির্ণয় করো। দেখছো? আশা করে দেখি কিভাবে করতে হয় এটা। তো তোমার এটা কোথায় কি আসছে আমার দেখার বিষয় না ভাই, কিন্তু ম্যাথটা মারাত্মক সহজ। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝে যাবা। খেয়াল করো, আমার কাছে প্রথম কথা, প্রথম প্রশ্ন, প্রথমে কি চাইছে? অবস্থান চাইছে। অবস্থান মানে কি? স্মরণ চাইছে। তোমার কাছে অলরেডি স্মরণের একটা ইকুয়েশন দেওয়া আছে, 5t³ 2t প্লাস হচ্ছে 6। তোমরা 9-10 যে সেট ফাংশনের ম্যাথ করতে না? ফাংশনের ম্যাথে কি থাকতো? f(x) এর একটা ফাংশন দেওয়া থাকলে f(2) যখন বের করতা তখন কি করতা? চলকের জায়গায় 2 বসাতা। f(x) যদি একটা ফাংশন থাকে, ওইখানে যদি বলে f(2) কত, কি করতা? x এর জায়গায় 2 বসাতা, তাই করতা না? তাহলে দেখো এটা কি একটা স্মরণের ফাংশন না? এখন তোমাকে কেউ যদি বলে t সমান 1 সেকেন্ড সময়ে অবস্থান বা স্মরণ কত, কি করবা? t এর মান 1 বসাবা। এটাই তো আমার অবস্থানের সমীকরণ। এটা কি? তুমি ফাংশনও বলতে পারো। এটা কি? এটা আমার অবস্থানের ফাংশন, কিন্তু আসলে ফাংশন বলা উচিত না। তারপরও ঠিক আছে, অবস্থানের ফাংশনের মতো চিন্তা করো, এটা চিন্তা করে এমনি, কিন্তু এটা আসলে ফাংশন বলা উচিত না, এটা একটা সমীকরণ আর কি। তারপরও চিন্তা করে এটা একটা ফাংশন। তাহলে এটা যদি অবস্থানের ফাংশন হয়, তাহলে টি সমান 1 সেকেন্ডে অবস্থান কি হবে? এখানে জাস্ট আমরা চলক অর্থাৎ টি এর জায়গায় কি বসাবো? 1 বসাবো। তাহলে টি অফ 1 সেকেন্ড, বা এমনি লিখো যে 1 সেকেন্ড পরে অবস্থান, 1 সেকেন্ড পর অবস্থান
তো 1 সেকেন্ড পর অবস্থান কি হবে বলো তো? আমার যে ফাংশনটা আছে সেখানে টি এর মান 1 বসাবো, তাহলে কি হবে 5 × 1 কিউ প্লাস 2 × 1 প্লাস হচ্ছে আমাদের 6, তাই না? তাহলে এটা কত আসে বলো তো? 5 + 2 + 6 কত আসে? 7 আর 6 13 মিটার। অবস্থানের একক কি? মিটার। খুব কঠিন জিনিস এটা, ফাংশনের মতো চিন্তা করো, ফাংশনের মতো চিন্তা করো। এরপরে কি বলছে? বেগ কত? বেগ, বেগ তো বেগটা তুমি সরাসরি পাবা না, তোমার কাছে ফাংশন দেওয়া আছে। তাহলে বেগ পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে সরণকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি বেগ কেমনে পাবো? বেগ পাইতে হলে আমার এই সরণটাকে ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে, সরণটাকে ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সরণটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিডিটি অফ কত? 5t³ প্লাস 2t প্লাস 6, ঠিক আছে না? এরকম করব। এখন আসো, আমি কি বলছি? ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা যোগ বিয়োগের মধ্যে ঢুকে যায়, তাহলে আসো ঢুকাই দেই। তাহলে ডিডিটি অফ 5t³ সরি হ্যাঁ প্লাস ডিডিটি অফ 2t প্লাস ডিডিটি অফ 6, প্রত্যেকটা যোগের মধ্যে আমার ডিফারেন্সিয়েশন ঢুকে গেল। ডিডিএক্স দিয়ে কখন করবা? যখন তোমার কাছে বেগ চাবে। তোমার তো অবস্থান বের করার জন্য তো তোমার ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। বেগ যখন চাবে তখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমাদের কাছে যখন বেগ চাবে তখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, মানে এক্স এর ডিফারেন্সিয়েশন করবো টি এর সাপেক্ষে। উল্টা বলছি, যখন তোমার বেগ দরকার তখন তুমি টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করবা। তোমার তো অবস্থান চাইছে, অবস্থান করলে তো তোমার ডিফারেন্সিয়েশন করার দরকার নেই, অবস্থান তো মানে দেওয়াই আছে। অবস্থানের যে মান সেটা তো অলরেডি দেওয়াই আছে, তুমি ওইটাকে আবার কেন ডিফারেন্সিয়েশন করবা? অবস্থান বের করার সময় এখানে জাস্ট টি এর মান 1 বসাবা, কিন্তু যখন বেগ দরকার তখন কি করবা? বেগ বের করতে হলে অবস্থানের যে ফাংশন এটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, এই জন্য আমরা এক্স কে ডিফারেন্সিয়েশন করছি। এটা তো সূত্র। আচ্ছা, তাহলে এটা কত আসে বলতো? প্রথমে দেখো এই যে 5 আছে না, 5 আমরা কি করব? আমরা কি বলছি? আমরা বলছি চলকের সাথে যদি একটা সহগ থাকে বা একটা কনস্ট্যান্ট গুণ থাকে, কি করবে? এটাকে ধরে বাইরে বের করে দিবে। একইভাবে দেখো টি এর সাথে এখানে একটা 2 গুণ আছে, এটাকে ধরে কি করবে? বাইরে বের করে দিবে। আর এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? বা এটা কেন 0 হইলো? কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তাহলে এটা কি হবে বলতো? এটা হবে 5 × ডিডিটি অফ t³ প্লাস 2 × ডিডিটি অফ t। এখন আসো এটাকে ডিফারেন্সিয়েশন করি, এটাকে মনে মনে n ধরো, x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে কি হবে? 5 × n × x টু দি পাওয়ার n - 1, n - 1, n এর মান 3 প্লাস 2। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে ddx অফ x এটার মান সবসময় মনে রাখবো 1। এখন x এর জায়গায় যদি y থাকে তাও তো 1, x এর জায়গায় যদি t থাকে তাও তো 1, তাহলে এটা কি হবে? 1। বুঝতে পারছো? তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 15t² প্লাস 2। এখন তোমার প্রশ্ন কি বলছে? 1 সেকেন্ড পরে বেগ। তাহলে আমরা 1 সেকেন্ড পরে বেগ যদি বের করতে চাই, আচ্ছা তার আগে বলো তো এই যে লাইনটা বেরোইলো এটা কি বেরোইলো? এই যে এখান থেকে আমরা পাইলাম v = 15t² প্লাস 2, এই যে লাইনটা আমরা পাইলাম, এটা আমরা কি পাইলাম বলো তো? এটা পাইলাম হচ্ছে বেগের একটা সমীকরণ। আমরা পাইলাম কি? আমরা পাইলাম বেগের একটা সমীকরণ। তো বেগের যদি, বা তুমি এভাবে চিন্তা করতে পারো বেগের একটা ফাংশন। তাহলে এখানে যদি আমি বলি 1 সেকেন্ড পরে বেগ কত, কি করবা? শুধুমাত্র টি এর মান আমরা 1 বসাবো। বুঝতে পারছো? তাহলে আমরা যদি সেটা করার চেষ্টা করি, দেখো কি আসে। দেখো আমরা কি পাইছিলাম? বেগের ফাংশনটা 15t² প্লাস 2। এখন আমি যদি বলি যে 1 সেকেন্ড পরে বেগ কত, 1 সেকেন্ড পরে বেগ, সেটা কি হবে বলতো? টি এর মান 1 বসাবো, তাহলে বেগ কি হবে? 15 × 1² প্লাস 2, অর্থাৎ 17 মিটার পার সেকেন্ড। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? দেখো তো এটা বুঝতে পারতেছো কিনা? সমস্যা আছে কিনা কারোর? দেখো তো এটা বুঝতে পারতেছো কিনা? এটা বুঝছো কিনা? দেখো তো কত সহজ ম্যাথ না? এবার আমরা কি করব? ত্বরণ বের করব। এখন ত্বরণ বের করার সূত্র কি ভাইয়া বলো তো? ত্বরণ বের করার সূত্র কি? ত্বরণ বের করার সূত্র হচ্ছে, আমরা যদি
টি এর সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? ত্বরণ পাবো। আমরা যদি সময়ের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বলো তো? ত্বরণ পাবো। তাহলে আসো আমরা বেগের যে ফাংশন সেটা লিখে ফেলি। বেগের ফাংশন কত? 15 টি স্কোয়ার প্লাস হচ্ছে 2, 15 টি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2, এটা আমাদের বেগের ফাংশন, তাই না? এখন আসো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ত্বরণ পাইতে হলে যদি এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করা লাগে তাহলে কি হবে? তার আগে আমার এই ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা পদের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ ডিডিটি অফ 15 টি স্কোয়ার প্লাস ডিডিটি অফ 2, তাই না? প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার এটা কি হবে? ঢুকে যাবে। এটা যদি ঢুকে যায় তাহলে দেখো এটা কি একটা কনস্ট্যান্ট, এই যে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে? 0 হবে, তাই না? আর এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হইলে দেখো আগে একটা 15 আছে না, এটা কি হয়ে যাবে? সামনে বের হয়ে আসবে, তাহলে 15 ইন্টু ডিডিটি অফ টি স্কোয়ার। তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো, মনে মনে এটাকে n ধরো, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1, সো 30t। বুঝছো? এখন কি বলছে? 1 সেকেন্ড পরে ত্বরণ বের করো, তাহলে আমরা লিখবো অতএব 1 সেকেন্ড পরে ত্বরণ, অতএব 1 সেকেন্ড পরে ত্বরণ। 1 সেকেন্ড পরে ত্বরণ কি হবে বলতো? 30 ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো এটা কি হবে? 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো পারবা কিনা, বলো পারবা কিনা? দেখো প্রথম দিকে তোমাদের এগুলো একটু কঠিন লাগাটাই স্বাভাবিক, কারণ তোমরা এসএসসিতে যা পড়ছো তার সাথে ইন্টারের পড়ার গ্যাপ অনেক বেশি। এই জন্যই তো তোমাদের সপ্তাহে মাত্র একটা করে ক্লাস রাখা হয়েছে পার সাবজেক্ট। তোমরা তো বলতে পারো যে ভাই সপ্তাহে এত ক্লাস কম কেন? এটার কারণ হচ্ছে তোমাদের এগুলা দিয়ে তোমাদের এসএসসির সাথে এইচএসসি লেভেলের একটা তুলনা করার আমরা চেষ্টা করতেছি। মানে বিষয়টা এরকম, এসএসসি লেভেল যদি এটা হয়, তোমার ইন্টারের লেভেলটা হচ্ছে এত হাই, তা আমরা কি করতেছি এখন আস্তে আস্তে তোমাদেরকে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি। উঠালে তোমরা যখন কাছাকাছি এইচএসসি লেভেলের কাছাকাছি অবস্থায় চলে আসবা, তখন আমরা ইনশাল্লাহ একদম পুরা দমে আমাদের ক্লাস শুরু করব। বুঝা গেছে? এই জন্য দেখো তোমাদের সপ্তাহে মাত্র একদিন করে ক্লাস নেওয়া হচ্ছে। এটা কারণ কিন্তু এটাই যে তোমরা যে লেভেলে পড়াশোনা করে আসছো, আর এখানকার পড়ালেখার লেভেল অনেক উপরে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যেন তোমাদের সঠিকভাবে জিনিসটা বুঝাইতে পারি। আচ্ছা এবার আসো সেকেন্ড কোশ্চিনটা খেয়াল করো। বস্তুটা ত্বরণ কি সমত্বরণ কিনা এটা একটু বের করতে হবে, ঠিক আছে? মনে রাখবা বস্তুর ত্বরণ কখন সমত্বরণ হয়। বস্তুর ত্বরণ সমত্বরণের কন্ডিশনটা লিখে রাখো। সমত্বরণের কন্ডিশনটা হচ্ছে যদি ত্বরণের সমীকরণে টি না থাকে, টি যদি আমাদের না থাকে তাহলে সেটা হচ্ছে সমত্বরণ। কিন্তু দেখো এখানে তোমার যে ত্বরণের ইকুয়েশন, এই যে এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন, তাহলে দেখো এখানে তোমার ত্বরণের ইকুয়েশন একটা টি আসছে না, এই যে খেয়াল করো ত্বরণের যে সমীকরণ সেখানে একটা টি আসে না, তাহলে এটা কি সমত্বরণ হবে? অ্যান্সার হচ্ছে হবে না। কখন সমত্বরণ হবে? যদি আমার ত্বরণের সমীকরণে টি না থাকে তাহলে এটা সমত্বরণ হবে। অর্থাৎ যেহেতু আমরা এভাবে লিখবা, যেহেতু এ সমান সমান 30টি, তাহলে কি এটা একটা বা এটা সমত্বরণ হবে না। শেষ। বুঝতে পারছো? দেখো বলো তো ভাই, বুয়েটের কোশ্চেন অনেক কঠিন, অনেক কঠিন, অসম্ভব কিছু পারছো না তোমরা? তোমরা এখন পর্যন্ত ফিজিক্সের কোনো অধ্যায় শুরু করছো? করো নাই। পারতেছো কিনা আমার কথা বুঝো। তুমি কিন্তু এখন পর্যন্ত ফিজিক্সের কোনো অধ্যায় পড়ো নাই। পড়ছো? কোনো অধ্যায় পড়ছো? কোনো অধ্যায় কিন্তু পড়ো নাই। পারো নাই ম্যাথটা? তাহলে কি বুয়েট কি অজেয় জিনিস? অ্যান্সার হচ্ছে না। পারা যাবে কিনা? কি পারবা কিনা? বুয়েট কি জিনিস দেখো তো। আমরা কোনো অধ্যায় শুরু করছি এখনো? ফিজিক্সে কি কোনো অধ্যায় পড়ি নাই? বুয়েটের কোশ্চেন সলভ করতে পারি আমরা? কি মনে হচ্ছে এখন বুয়েট অনেক কঠিন? হ্যাঁ কুয়েট অনেক কঠিন জিনিস, কি মনে হয়? না, কঠিন না।
কিন্তু বেসিক ভালো করে থাকতে হবে। এই যে ধরো এই যে এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম এগুলো হচ্ছে বেসিক। তুমি যদি ফিজিক্সের বই, তোমরা আমি জানি অনেকে বই কিনে ফেলছো, যারা কিনছো ভালো কথা, যারা কিনো নাই কয়েকদিন পরে কিনবা আমি জানি। তোমরা যদি ফিজিক্সের বইটা কিনো, তোমরা দেখবা ফিজিক্সের বইগুলোতে কোনো অধ্যায়তে আমি বারবার রিপিট করতেছি, কোনো অধ্যায়তেই এগুলো এত ভালো মতো লেখা নাই, কোনো অধ্যায়তে এগুলো ডিটেলসে পড়ানো নাই। কিন্তু দেখবা প্রথম অধ্যায় তো আমাদের হচ্ছে ভৌত জগৎ পরিমাপ, ওটা কেউ পড়ায় না শুরুতে, ওটা আমরা পরে পড়াই, ভেক্টর দিয়ে সবাই শুরু করে। তোমাদের এগুলা কোনো বইতে কোনো অধ্যায়তেই লেখা নাই, কিন্তু দেখবা এই যে যেগুলো আমরা তোমাদের পড়ালাম এগুলোতে সরাসরি থিওরি লেখা আছে। তোমাদের যে ফিজিক্সের বই আমরা তো শুরু করি চ্যাপ্টার 2 থেকে, তুমি দেখবা এই যেগুলো আমরা পড়াইছি এগুলো কোনো বইতে লেখা নাই, কিন্তু কি করছে চ্যাপ্টার 2 এর যখন আমরা থিওরি পড়াবো দেখবে এগুলো সব অলরেডি থিওরির মধ্যে ইউজ করছে। তুমি বেসিকই জানো না, তুমি কিভাবে থিওরিতে ইউজ করবা? আমার কথা কি বুঝতে পারতেছো? তুমি তো বেসিকই জানো না, তুমি থিওরি কেমনে করবা? এই জন্যই তোমাদের এই ফাউন্ডেশন ক্লাস। তবে তোমরা কোনো চ্যাপ্টার ছাড়াই দেখো বইটার একটা কোশ্চিন তুমি সলভ করে ফেলছো, এটা কিন্তু কম কথা না। আমার কথা কি বুঝতে পারতেছো? একটা না, আরো কোশ্চিন আছে, আমি দেখাচ্ছি। দেখো তো ভাই, বুয়েট তো গেল ভাই, ঢাকা ভার্সিটি কি আমার দ্বারা সম্ভব? আসো দেখি এটা কত সালে কোশ্চেন। ঢাকা ভার্সিটি 22-23, ঢাকা ভার্সিটি কি আমার দ্বারা সম্ভব? লেটস চেক আউট। আসো দেখি ঢাকা ভার্সিটি আমার দ্বারা সম্ভব কিনা। কি বলছে দেখো, ভর দিয়ে দিছে 0.50 কেজি, ভরের একটি কণা, এক্স অক্ষ বরাবরের সমীকরণ দিয়ে দিছে। দেখো এই যে এক্স মানেই তুমি ধরে নাও সরণ, এখানে আরো একটু আছে, এক্স মানে কি সরণ, ঠিক আছে। আমাকে বলছে এটা 2 সেকেন্ড হবে, বুঝছো? এখানে লিখতে মিস্টেক করছে, 2 সেকেন্ডে। তা দেখো আমাকে কি বলছে, 2 সেকেন্ডে কণাটির উপর লব্ধি বল কত। ঠিক আছে, কোথাকার কোশ্চেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। আসো আমরা করে দেখি পারি কিনা। আচ্ছা, তো বলের সূত্র কি? এটা তো 9-10 থেকে পড়ে আসছো। বলের সূত্র কি বলো তো? ভর ইন্টু ত্বরণ। তো ভর তো তুমি জানো 0.50 কেজি, এটা তো জানো। ভাই ত্বরণ কি জানো? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের প্রথম কাজ কি? ত্বরণ বের করা। ত্বরণ কোথা থেকে পাই বলো? ত্বরণ পাই কোথা থেকে? ত্বরণ পাই হচ্ছে বেগ থেকে, ডিভি/ডিটি, তাই না? ডিভি/ডিটি। ত্বরণ পাই কোথা থেকে? বেগ থেকে। বেগকে ডিফারেন্সিয়েশন করলে, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাই। আবার বলো, যদি তুমি বেগ পাই, তো এই বেগও তো জানি না, তাহলে এই বেগ কোথা থেকে পাই? বেগ পাই হচ্ছে আমাদের সরণ থেকে, তাই না? তোমার ত্বরণ দরকার, ত্বরণ কোথা থেকে পাবা? বেগকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবা। বেগ কোথা থেকে পাবা? আমাদের সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবো। তার মানে তোমার কাছে কি সরণ দেওয়া আছে? অ্যান্সার হচ্ছে ইয়েস, সরণ দেওয়া আছে। তার মানে তোমার প্রথম কাজ কি? এটা বের করা, দেন এটা থেকে এটা বের করা, দেন এটা থেকে এটা বের করা। তাহলে দেখো তো খুব কঠিন জিনিস। আসলে আমরা কি করব? প্রথমে বেগ বের করব, কারণ বেগ ছাড়া তো তুমি ত্বরণ পাবা না। তাহলে বেগ কেমনে বের করে? আমাদের বেগ বের করার সূত্র কি? আমরা জানি বেগ সমান সমান dx/dt। এক্স কে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই বলতো? বেগ, বুঝছো? তাহলে কি পাই? বেগ। তাহলে আসো ddt অফ এক্স এর মানটা বসাই দাও, কত আছে? -13.00, এটা লিখলাম না, ওকে, প্লাস 2.00t, সো 2t। মানে পয়েন্টের পরে তো সব জিরো, এগুলো লেখা না লেখার কিছু নাই। পরেরটা দেখো, পরেরটা কি আছে? 4.0022 টি স্কোয়ার। এরপরে কি আছে? মাইনাস 3.005 টি কিউব, মাইনাস 3.005 টি কিউব। এটাই তো আমার সরণ। আসো ডিফারেন্সিয়েশন করি। আমরা কি বলবো? ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা জিনিসের মধ্যে কি হয়ে যায়? ঢুকে যায়। তাহলে আসো ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকাই দেয়, কি হবে খেয়াল করো তো। ডিডিটি অফ -13 প্লাস ডিডিটি অফ 2t প্লাস ডিডিটি অফ 4.0022 টি স্কোয়ার মাইনাস ডিডিটি অফ 3.005 টি কিউব। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েশন ঢুকে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার খেয়াল করো, আমরা জানি কি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0 হয়। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো? 0 হয়। আচ্ছা, এখানে দেখো টি এর একটা সহগ আছে না 2, এটা কি হবে? সামনে বের হয়ে চলে আসবে। একইভাবে টি স্কোয়ারের একটা সহগ আছে না, এটা কি হবে? বের হয়ে সামনে চলে আসবে।
সহগগুলা বাইরে চলে আসে। একইভাবে যে এটাও কি হবে, বাইরে বের হয়ে চলে আসবে। এতক্ষণ কি পড়াইলাম, এটাই তো পড়াইলাম। তাহলে দেখো, তাহলে এটা কত আসবে, 2 ইন্টু ডিডিটি অফ টি প্লাস 4.0022 ডিডিটি অফ টি স্কোয়ার প্লাস না মাইনাস, তাই না, এখানে মাইনাস আছে, মাইনাস 3.005 ডিডিটি অফ টি কিউব। ঠিক আছে, আসো ক্যালকুলেশন করি। আমি কি বলছি, যদি আমরা টি কে ডিফারেন্সিয়েশন করি কত হয়, 1 হয়। তাহলে এটা কত হবে, 2 ইন্টু 1 প্লাস 4.0022। এখন এই 2টাকে মনে মনে n ধরো। এই যে 2 দেখতেছো না, এটাকে মনে মনে n ধরো। তাহলে x টু দি পাওয়ার n, সূত্র কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 3.005। এটাকে আবার মনে মনে n ধরো, তাহলে n t টু দি পাওয়ার n মাইনাস 1। এরকম একটা জিনিস পাচ্ছি আমরা। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, এটা কি লিখেছ, হ্যাঁ তাহলে দেখো তো, তাহলে তোমরাই বলো, মানে কি এটা কোনো ম্যাথ হলো, তোমরাই বলো তাহলে এটা কত আসে। সরি দেখো, আচ্ছা তোমরা ভয় পেও না, এটা কপি স্লাইড, আগের স্লাইডটা আছে, এটা জাস্ট আমি কপি করে রাখছিলাম যাতে তোমাদের বুঝাইতে পারি। ঠিক আছে, এটা একটা কপি স্লাইড। তাহলে দেখো, তাহলে এটা কত হবে, এখানে আছে কত, 2, তাই না, তো আমরা এখানে কত লিখবো, সমান সমান 2। এই যে দেখো, এই যে 2, এরপরে কত, 4.0022 ইন্টু আমাদের 2 কত হবে, 8.0044। ঠিক আছে, প্লাস 8.0044 ইন্টু কত বলো তো, টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত, টি। ঠিক আছে, মাইনাস এখানে কিন্তু গুণ আছে এটা, সো এটাকে যদি গুণ করো 3 5 15 5, বা এখানে 15 হবে, আর এখানে কত, 9, মানে নর্মাল গুণ আর কি। তাহলে কত হবে, মাইনাস 9.015। ঠিক আছে, 9.015। এখানে কি হবে, 3 মাইনাস 1 মানে 2, তাহলে টি টু দি পাওয়ার স্কোয়ার বা টি স্কোয়ার। এটা কি বেরোলো, এটা হচ্ছে বেগের সমীকরণ বেরোলো। তার মানে আমার কাজ কোনটা হইলো, আমি এইটা অলরেডি বের করে ফেলছি, এটা বের করে ফেলছি। তাহলে এখন আবার কি দরকার, ত্বরণ দরকার। তাহলে আসো আমরা এবার কি করব, ত্বরণ বের করব। সো ত্বরণ কেমনে বের করব, ডিভি বাই ডিটি। বুঝতে পারতেছো? এই তো দেখো, এই যে তোমরা অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করে দিছো, কি মনে হয় বলো তো, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এগুলো কোনো বিষয় হলো? তোমরা এখন পর্যন্ত একটা অধ্যায় পড়ো নাই, পারতেছো না? কেন পারবা না, কি আছে বলো, কি আছে, কেন পারবা না তোমরা, আমাকে এটা বলো, পারবা না কেন, না পারার কি আছে? বিশ্বাস হচ্ছে না নিজের উপরে যে না ভাই আমার দ্বারা সম্ভব, মনে হচ্ছে না? আচ্ছা, বেগের ভ্যালুটা বসাও এখানে, 2 প্লাস 8.0044। সবসময় মনে রাখবা, স্বপ্ন বড় দেখতে হবে। যদি স্বপ্ন তোমার ছোট হয় তাহলে কিন্তু বেশি দূর যেতে পারবে না। স্বপ্ন দেখতে হবে বড়, এবং সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে, তাহলে তুমি যেখানে নিজেকে দেখতে চাও ওইখানে তুমি দেখতে পাবে। বুঝতে পেরেছো? আসো এটা আমরা একটু ক্যালকুলেশন করি। আবার কি করব, ডিফারেন্সিয়েশন সবগুলো জিনিসের মধ্যে ঢুকাই দিব। ওকে, তাহলে দেখো এটা আবার কত হবে, 0 হবে না? এটা আবার 0 হবে না বলো তো, কারণ এটা কনস্ট্যান্ট, সো এটা 0। এবার দেখো এই যে কথাটা আছে, এই যে এটা কি হয়ে যাবে বলো তো, এটা একটা কনস্ট্যান্ট, এটা কি হবে, বাইরে বের হয়ে আসবে, সহগ না, এটা বাইরে বের হয়ে আসবে। এটাও কি হবে, ধরে বাইরে বের করে দিব, তাহলে কি হবে, 8.0044 ডিডিটি অফ টি মাইনাস 9.015 ডিডিটি অফ টি স্কোয়ার। তাহলে এটা কত, টি কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। সো এটা কত আসে, 8.0044 মাইনাস, এখন তুমি এটাকে মনে মনে n ধরো, তাহলে কি হবে, মাইনাস 9.015 ইন্টু n ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে না ক্যালকুলেশনটা? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এটা কত আসে, 8.0044 মাইনাস, তুমি এটা 2 দিয়ে গুণ করো, তাহলে এটা কত, 30 হয়, তাহলে 9.03 ইন্টু টি।
এটা কি বেরোলো বলো তো? ত্বরণের সমীকরণ। ঠিক আছে, তোমাকে কি চাইছে? 2 সেকেন্ড পরে লব্ধি বল। তাহলে আমি 2 সেকেন্ড পরে ত্বরণের সমীকরণ বের করছি, তাহলে 2 সেকেন্ড পর ত্বরণের মানটা বের করে ফেলবো। তাহলে আমরা কি লিখবো? 2 সেকেন্ড পর ত্বরণ। তাহলে আমরা লিখবো 2 সেকেন্ড পর ত্বরণ। তাহলে সেটা কি হবে বলতো? এই জায়গায় টি এর মান আমরা 2 বসাবো। তাহলে সেটা কি হবে? 8.0044 মাইনাস 9.03 ইন্টু আমাদের কত? 2। বুঝতে পারছো? ইন্টু আমাদের কত? 2। বুঝতে পেরেছো? তাহলে এখন কি করব? ভ্যালুটা বের করব। তো ভ্যালুটা যদি বের করি, এটা কত আসে? 8.0044 মাইনাস 18.06। ঠিক আছে, মনে মনে এখানে আরো 2টা শূন্য দিয়ে দাও। তাহলে এটা কত আসে? 6550। এটা কত আসে রে? একটু বলো রে ভাই, বলো। তোমরা রাগ করো না, একটু বলো এটা কত আসে। তোমরা কষ্ট করো না, একটু বলো এটা কত আসে। কোন একটা জায়গায় কি মিস্টেক করেছি? দাঁড়াও তো, হতে পারে রে, বয়স হয়ে যাচ্ছে না আমার। দেখো, কোন একটা জায়গায় কি মিস্টেক করেছি? 8.0044, 8.0044, আচ্ছা 9.015, 9.015 টি স্কোয়ার। আচ্ছা তাহলে কত? এটা 0, 8.0044 মাইনাস, আরে 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 এইটা তো 18 রে। আরে এটা তো একটা 18 হবে। ওই যে 18 বছর বয়স, বেশ উত্তেজনার, তাই না? আচ্ছা, বেশি গভীরে যাওয়ার দরকার নাই। এটা একটা 18 হবে। 18.03। ধন্যবাদ বাচ্চারা, ধন্যবাদ। এই যে তোমার ভাই এরকমই, বুঝছো, একটু কম বুঝে তো ওই যোগ বিয়োগ করতে ভুল করে আর কি। তোমার ভাইয়ের এরকমই, মানে তোমার ভাইয়ের প্রচুর যোগ বিয়োগ করতে ভুল হয়। কি করবা বলো? আচ্ছা এবার একটু কষ্ট করে বলো তো কত হচ্ছে। হ্যাঁ, তোমার ভাই একটু যোগ বিয়োগ করতে, গুণ করতে ভুল করে, বুঝছো। তো আমি একটা কিন্ডারগার্টেন স্কুল খুঁজতেছি যে কোথায় ভর্তি হওয়া যায়, যাতে এই গুণটা ভালো মতো শেখা যায়। তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো, কোন কিন্ডারগার্টেনে ভর্তি হইলে আমার গুণ করার ভুলটা ঠিক হয়ে যাবে। মানে কে একটু ভালো মতো গুণ করা শেখায়, এটা আমার শেখা দরকার। কত আসে? -28.0556। এই তো -28.0556। এটা কি বেরোলো বলো তো? ত্বরণ বেরোইলো। তাহলে আমার যদি বলি যে লব্ধি বল, সেটা কি হবে বলো তো? F সমান সমান m এ। m কত? 0.5 ইন্টু -28.0556। সো দেখো এটা আসে -14.0278। দেখো এক্সাক্ট ভ্যালু মিলে নাই, কিন্তু দেখো এই যে -14, এটা সবচেয়ে কাছাকাছি ভ্যালু কোনটা? এই 14টা হচ্ছে সবচেয়ে কাছাকাছি ভ্যালু। যেটা কাছাকাছি ভ্যালু হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো ঢাকা ভার্সিটিতে এটা খুবই কমন, যে এমন একটা ম্যাথ দেবে, তুমি দেখবা যে কাছাকাছি ভ্যালু মিলছে কিন্তু হুবাহুব মিলে না। তো যখন এরকম হবে, কাছাকাছি ভ্যালু যেটা হবে এটা দাগাই দিবা। আচ্ছা এবার আসো মেইন কথা। মেইন কথাটা হচ্ছে, তোমরা একটু বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথকে আমরা পারলাম না, পারছি কিনা? আমরা কোনো অধ্যায় পড়ছি ফিজিক্সের? আমরা কি এখন পর্যন্ত ফিজিক্সের কোনো অধ্যায় পড়েছি? অ্যান্সার হচ্ছে পড়ি নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ পারলাম কিনা, পারছি কিনা? তাহলে ভাই কেন হবে না তোমাকে দিয়ে? আমাকে বলো, কেন চান্স পাবো না তুমি? কি আছে বলো? এটা কি ম্যাথ না? এটা কি রিসেন্ট সালের ম্যাথ? তুমি বলতে পারো ভাই বহুত আগেকার ম্যাথ, তখন প্রশ্ন সহজ হইতো। এটা কবেকার ম্যাথ? 22-23, 1 বছর আগের ম্যাথ। কেন পারো না? দেখো তো, পারা যাবে না? পারা যায় তো। অ্যান্সার হচ্ছে ইয়েস ভাইয়া, পারা যায়। সো নিজের উপর আগে কনফিডেন্স আরো, যে না ভাই আমি পারবো। প্রথম কথা হচ্ছে আমি পারবো, কেউ পারুক না পারুক আমি পারবো, এটা সবার আগে নিজের মাথায় আনতে হবে। এরপর সে অনুযায়ী আস্তে আস্তে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা তোমরা নিজেরা একটু ট্রাই করবা। এটা কোথাকার ম্যাথ বলো তো? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20।
এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করবা। এই ম্যাথটা খুবই সহজ। এখানে দেখো টি এর সাথে সহগ কোনটা 6 পাই, এই 6 পাই বাইরে চলে আসবে, তাই না? একটু আগে এরকম একটা সেম ম্যাথ করাই দিছি। সো এই ম্যাথটা তোমরা একটু টার্গেট করবা। তো দেখো দেখো ঢাকা ভার্সিটি কি এমন কোশ্চেন আসে, তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি এমন কোশ্চেন আসে, তুমি নিজেই দেখো, পারবা না এটা? সো এটা একটু তোমরা নিজেরা করবা। সব কি আমি করাই দিব, তোমার প্র্যাকটিসের দরকার আছে না? সো এটা একটু নিজেরা করবা। ওকে, আচ্ছা, এখানে অনেক কথাবার্তা লিখছে, এত কিছু তোমার জানার দরকার নাই। এই যে সিম্পল হারমোনিক মোশন অনেক কিছু বলছে, ভাই দরকার নাই। তুমি যেখানে যেখানে এই যে এখানে ওয়াই আছে, এটা মানেও স্মরণ, মনে রাখবা। তোমার এক্স থাক অথবা ওয়াই থাক অথবা এস থাক, সবই স্মরণ। তোমার কাছে যখন ম্যাথ আসবে, ম্যাথে যদি এক্স অথবা ওয়াই থাকে, এগুলো সবই স্মরণ। তো দেখো এখানেও তোমাকে কি করছে, স্মরণের একটা সমীকরণ দিয়ে গেছে, দিয়ে কি বলতেছে, এগুলো আমরা এখন বের করতে পারবো না, এগুলো বাদ দাও। এই যে এগুলো আমরা এখন বের করতে পারবো না। আচ্ছা, এটা বের করা যায়, আসলে এটা বের করা যায়, গতিবেগ ত্বরণ, এই তিনটা বের করা যায়। ঠিক আছে, এই কম্পাঙ্ক আমরা এখন আপাতত বাদ, এটা আমরা এখন বের করব না, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, যখন অধ্যায়টা পড়বো তখন দেখব। আচ্ছা, কি বলছে, সর্বাধিক স্মরণ মানে হচ্ছে সর্বোচ্চ স্মরণ কত সেটা বের করতে বলছে, গতিবেগ এবং ত্বরণ বের করতে বলছে। কোথাকার প্রশ্ন ভাইয়া? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19। তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চেনো? চেনার কথা কিন্তু। তা আসলে দেখি এই ম্যাথটা করে দেখি কেমন আসে। তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো চেনো, তা আসলে দেখি এই ম্যাথটা করে দেখি কেমন আসে। তা সবার কথা কি, সর্বাধিক স্মরণ মানে ম্যাক্সিমাম স্মরণ আমাকে বের করতে হয়েছে। তার আগে ওই সমীকরণটা একটু আবার লেখো। এটা স্মরণের সমীকরণ, ওয়াই সমান কি দেওয়া আছে, 20 sin 10t - π/6। আচ্ছা, তো মনে রাখবা সর্বাধিক মানে কি, এই ভ্যালুটা কখন সর্বাধিক হবে সেটা বের করতে বলছে, এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। আমার কিন্তু স্মরণ চাইছে, সো তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবা না। তোমার কাছে কি চাইছে, স্মরণ চাইছে। যখন তোমার কাছে স্মরণ চায় তখন কি তুমি ডিফারেন্সিয়েশন করো? অ্যান্সার হচ্ছে না। স্মরণ মানে কি, এটাই তো স্মরণের সমীকরণ। তোমার কাছে কি চাইছে, স্মরণ চাইছে, আর এটাই কি স্মরণের সমীকরণ। তাহলে এইটার সর্বোচ্চ ভ্যালু কি হবে? দেখো যখন এরকম প্রশ্ন থাকবে, এই যে সাইন অথবা যদি এটা কস হইতো, মনে করো এখানে সাইন নাই, ধরো এই প্রশ্নের এইখানে আছে কস, সাইনের জায়গায় কস থাকুক, মনে করো সাইনও থাকতে পারে কসও থাকতে পারে, যাই থাকুক না কেন, সর্বাধিক ভ্যালু কখন হবে, যখন এই জিনিসটার মান হবে 1, তখন এটা হবে সর্বাধিক ভ্যালু। এই সাইন সহ বা সাইনের যে ভ্যালুটা, এটা যদি 1 হয় তাহলে হবে সর্বাধিক ভ্যালু, আর যদি এটা -1 হয় তাহলে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। ঠিক আছে, তোমার কাছে কি চাইছে, সর্বাধিক স্মরণ, সেটা কি ওয়াই ম্যাক্স। তাহলে এটা কি হবে 20 × 1 অর্থাৎ 20 মিটার। এটা তোমার কাছে চাই নাই, তারপরও করাই দিচ্ছি। ধরো তোমার কাছে বললো সর্বনিম্ন স্মরণ কত, তখন কি বসাতাম বলতো, এই জায়গায় শুধুমাত্র আমরা -1 বসাতাম। সো এটা কত হইতো, -20 মিটার। দেখো তো বুঝছো কিনা। সর্বাধিক বললে সাইন অথবা কজের যে ভ্যালুটা থাকবে বা যে সমীকরণটা থাকবে সেই পুরাটার মান হয়ে যাবে 1। সর্বাধিক বললে সাইন অথবা কজের যে ফাংশনটা থাকবে এটার ভ্যালু হবে 1, আর যদি তোমার সর্বনিম্ন বলে তাহলে হবে -1। বুঝতে পেরেছো? এটা খুবই কমন কথাবার্তা। আচ্ছা, এবার কি বলছে, গতিবেগ কত। গতিবেগ মানে হচ্ছে বেগ। ঠিক আছে, গতিবেগ মানে কি ভাই, বেগ। গতিবেগ মানে বেগ। কত সময় পর, এটা কি বলে দিছে? দেখো এই ম্যাথে কিন্তু বলে নাই যে কত সময় পর, তার মানে এখানে ফাংশন তোমার কাছে বের করতে বলছে। তোমার কাছে কিন্তু বলে নাই কত সময় পর গতিবেগ, এটা কিন্তু বলে নাই। তাহলে তুমি কি করবা, কত সময় পর এটা যেহেতু না বলে, তার মানে তোমার ফাংশন বের করতে বলছে। তাহলে আমরা গতিবেগের সূত্র কি জানি, আমরা জানি গতিবেগ v = কি হবে, dy/dt। স্মরণকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি এটাকে লিখি ddt of 20 sin 10t - π/6। তাহলে আমরা কি করব, এই 20টাকে ধরে সামনে বের করে দিব। সেটা কত আসে, 20 ddt of sin 10t - π/6। তাহলে বলো এটা 20 থাক, এবং এখানে কি আছে, সাইন আছে না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কজ হবে। সেটা কি হবে, cos 10t - π/6। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ হয়। আর আমি কি বলছিলাম, চলকের সাথে যে সহগটা থাকবে সেটা বাইরে গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা হবে 200
cos 10t মাইনাস পাই বাই 6, এটাই হচ্ছে আমার বেগের মান। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমার বেগ। এখানে তো তোমার কাছে সময় দেয় নাই, সো আমরা তো সময়ের মান বসাতে পারতেছি না, তাই এটাই অ্যান্সার। এরপরে কি চাইছে? ত্বরণ। তাহলে আসো আমরা এবার ত্বরণ বের করি। তো ত্বরণ কিভাবে বের করব? এইটাকে ডিফারেন্সিয়েশন করব, এটাকে আবার ধরে ডিফারেন্সিয়েশন করব, তাই না? তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হইলে ডিডিটি অফ 200 cos 10t মাইনাস পাই বাই 6, তাহলে কি হবে? এই 200টাকে ধরে সামনে বের করে দিব। সো প্রথমে কি আসলো? 200টা বাইরে বের হয়ে আসলো। এবার দেখো কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন 10t মাইনাস পাই বাই 6 হবে, এবং টি এর যে সহগ সেটা কি হবে? এখানে একটা গুণ হয়ে যাবে, টি এর সহগটা বাইরে গুণ হয়ে গেল। তাহলে দেখো তো এটা কত আসলো? এটা আসলো হলো মাইনাস 2000 সাইন 10t মাইনাস হচ্ছে পাই বাই 6। দেখো তো এটা পারবা না? স্যার 1 হলে কেন ম্যাক্সিমাম হবে? আচ্ছা তোমরা সাইন থিটার রেঞ্জ জানো না? যে সাইন থিটা এটা কার কার মধ্যে কাজ করে? -1 আর হচ্ছে 1 এর মধ্যে কাজ করে। তাহলে এই 1টা কি? এই 1টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এই -1টা কি? এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে সর্বাধিক হইতে হলে সাইন থিটা বা সাইনের যে ফাংশন সেটার মান কত হইতে হবে? 1 হইতে হবে। এই জন্য সর্বাধিক হইতে হলে এটার মান 1, সর্বনিম্ন হইতে হলে এটার মান -1। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? বলো। দেখছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলা শেষ। বলো, তোমাকে এখন পর্যন্ত একটা অধ্যায় আমরা পড়ানো শুরু করি নাই, তোমরা অ্যাডমিশনের কোশ্চেন সলভ করে ফেলাইতেছো। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আমাদের কোর্সে কিছু হবে? এই কোর্সে কি কিছু হবে? আগুন হবে না এই কোর্সে? হ্যাঁ, আমরা দেখবা যখন অধ্যায়গুলো পড়াবো এমন ভাবে পড়াবো যে তোমার কাছে যেরকমই কোশ্চেন দিক না কেন তুমি পারবা ইনশাল্লাহ। দেখো বলো এটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আমরা আসো আরো কিছু কোশ্চেন দেখি, এটা আমরা একটু পরে দেখবো। ওকে, আইওটির কোশ্চেনটা একটু পরে দেখবো। এই ম্যাথটা তোমাদের আবার মুরগি দিয়ে দিলাম, এটাও তোমাদের করাইছি। এটা কোথাকার ম্যাথ? কুয়েট 1516। দেখছো একটা টপিক থেকে কতবার পরীক্ষায় ম্যাথ আসছে, খেয়াল করছো? এটা তোমরা নিজেরা করবা। এই যে আবার একটা বুয়েটের ম্যাথ আসছে, যদিও এটা অনেক আগের ম্যাথ। দেখো এটাও তোমরা নিজেরা করবা, এই ম্যাথটাও নিজেরা চেষ্টা করবা। এই ম্যাথগুলো অলরেডি আমরা করাই দিছি, এটাও তোমরা নিজেরা চেষ্টা করবা। এটা কোথাকার ম্যাথ? রুয়েট, মানে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। বুয়েট তো চেনই, ঠিক আছে। আচ্ছা এটা করাবো, তার আগে আসো আইওটির একটা কোশ্চেন সলভ করাই। তো যারা আইওটি সম্পর্কে জানো না তাদেরকে একটু কথা বলি। তোমাদের এখন আসলে শুধু পড়াশোনা করলে হবে না, একটু গল্পও করতে হয়, তাই না? সারাদিন কি পড়াশোনা করে নাকি মানুষ? আচ্ছা, আইওটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজারে আছে, ঠিক আছে। তো তোমার ভাই যে তোমাদের সামনে দাঁড়ায় কথা বলতেছে, সে তো বুয়েটে পড়তেছে, তোমরা জানো। আমি কিন্তু আইওটিতে চান্স পাইছিলাম। আইওটিতে আমি পার্শিয়াল স্কলারশিপের ট্রিপলি অথবা সিএসসি, যেটা মন চায় আমি পড়তে পারতাম, 2টা সাবজেক্টই পাইছিলাম। ওকে, এছাড়া তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়তেও অ্যাপ্লাইড ম্যাথ আমার হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চান্স পাইছি, মানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইওটি 3টা জায়গায় চান্স পাইছি। আর কুয়েট এগুলো জায়গায় আমি পরীক্ষায় দিই নাই, মানে আমার বুয়েটে চান্স পরীক্ষা দেওয়ার পরই বুঝছি যে হয়ে গেছে, এই জন্য বাকিগুলোতে পরীক্ষা দিই নাই। বুঝতে পারছো? আমি মেডিকেলে পরীক্ষা দিচ্ছি, মেডিকেলে চান্স পাই নাই। ভাই আমি মেডিকেল পারি না, সরি দুঃখিত। আমার কেউ বায়োলজি নিয়ে জিজ্ঞেস করবা না, বায়োলজির আমি বুঝি না, ঠিক আছে? সো এটা বাদ। সো আইওটি আমার খুব কাছের, মানে আমার মনের আমার দিলের খুব কাছের, কারণ আইওটি সেই প্রথম ইউনিভার্সিটি যেখানে আমি কনফার্ম চান্স পাইছি। মানে আমি আমার প্রথম চান্স পাইছি আইওটিতে, মানে আইওটি রেজাল্ট সবার আগে পাবলিশ হয়েছিল। সো আইওটি হচ্ছে প্রথম ইউনিভার্সিটি যেখানে আমি চান্স পাইছি। এবং আইওটিতে প্রত্যেকটা কোশ্চিন হয় ইংলিশে, এটা মাথায় রাখবা। আইওটিতে প্রত্যেকটা কোশ্চিন হয় ইংলিশে, আইওটির প্রত্যেকটা কোশ্চিন হয় ইংলিশে। ঠিক আছে, এবং এটা ওআইসি দ্বারা পরিচালিত, ওআইসি। আচ্ছা, আইওটির ফুল ফর্ম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঠিক আছে। অর্থাৎ এখানে শুধুমাত্র মুসলমান ছেলে এবং মেয়ে অ্যাপ্লাই করতে পারে, মানে মুসলিম ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারে, অন্যরা পারে না, ঠিক আছে। তো এগুলো সব জেনে রাখলাম, তোমরা জেনে থাকলা। এখন আসো আমরা ম্যাথটা করে ফেলি। তো যেহেতু আইওটির কোশ্চেন আমাদের ইংলিশে হয়, এবং আমাদের এই পুরো কোর্স জুড়ে আমরা
বুয়েটের পাশাপাশি আইআইটিরও কোশ্চেন সলভ করবো, কারণ আইআইটির কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন করে, এগুলো সলভ করলে আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যায়। যদিও কোশ্চেনটা ইংলিশে, তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, দ্য ইকুয়েশন অফ মোশন, যখন এরকম প্রশ্ন করবে দ্য ইকুয়েশন অফ মোশন, এটা মানেও বুঝবা যে সরণ, কারণ কি এই যে দেখো এখানে এক্স কি সরণ, ঠিক আছে? এটা তোমার বোঝার দরকার নেই যে এখানে অনেক কথাবার্তা লিখছে, এটা তোমার আপাতত বোঝার দরকার নেই, এটা কি লিখছে দরকার নেই, ঠিক আছে? এটা তো আমরা মানে যখন অধ্যায় পড়বো তখন শিখবো, যখন আমরা মেইন অধ্যায়টা পড়বো ফিজিক্সে তখন আমরা বুঝবো যে ওইটা মানে কি, সিম্পল হারমোনিক মোশন মানে কি, তখন আমরা পরে শিখবো এগুলো, ঠিক আছে? এটা তোমার দেখার দরকার নাই, এটা আমরা শিখবো। এটা কখন শিখবো? যখন অধ্যায়টা পড়বো তখন শিখবো। তাহলে দেখো আমার কাছে সরণের একটা কি দেওয়া আছে, সরণের একটা সমীকরণ দেওয়া আছে, এই যে, ঠিক আছে? কি বলছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি, তার মানে কি বেগ কত, ভেলোসিটি মানে কি বেগ, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড, তার মানে টি এর মানটা দেওয়া আছে, টি এর মানটা দেওয়া আছে। তাহলে আসো এটা করে ফেলি। তোমার কাছে কি দিছে বলো তো? তোমার কাছে সরণের সমীকরণ দিয়ে দিছে 10 sin 10t মাইনাস হচ্ছে π/6। আচ্ছা তোমাদের কিছু কথা বলে দেই, সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা মাথায় রাখবা, লিখে দিই সরণ, সরণের ইংলিশ কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো কখনো যদি ডিসপ্লেসমেন্ট বুঝো বা কোনো একটা ম্যাথে যদি ডিসপ্লেসমেন্ট পাও, বুঝতে হবে এটা সরণ, ঠিক আছে? তো সরণের ইকুয়েশন দিয়ে দিছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তাহলে আমার ভেলোসিটি দরকার, তাহলে আমি ভেলোসিটি কেমনে বের করবো, ভি সমান সমান dx বাই dt, সো dt অফ 10 sin 10t মাইনাস π/6। আচ্ছা এবার একটু খেয়াল করো তো, এই যে 10, এই 10টাকে আমি বাইরে বের করে দিব, সো এটা কি হবে 10 ইন্টু dt অফ সাইন 10t মাইনাস হচ্ছে π/6। আচ্ছা তো 10, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কস হবে না, কস 10t মাইনাস π/6। আর এই যে সহগটা, এই সহগটা কি করব বলো তো, এই যে সহগ, এই সহগটা বাইরে গুণ করে দিব, সো এখানে এটা গুণ হয়ে গেল। তাহলে এটা কত আসলো বলো তো ভাইয়া, এটা আমাদের আসলো 100 cos 10t মাইনাস π/6, এবং ওকে সময় দিচ্ছে কত 0.1 সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো, অতএব 0.1 সেকেন্ড পর, অতএব 0.1 সেকেন্ড পর, এই যে 0.1 সেকেন্ড পর আমাদের কি হবে বেগ ভি, সেটা কি হবে বলতো 100 ইন্টু কস ইন্টু 10 ইন্টু 0.1 মাইনাস π/6। আচ্ছা এইটা আমি করব, তার আগে আমি তোমাদের কি বলছি, পাই যদি আমার সাইন অথবা কজের মধ্যে থাকে তাহলে এই পায়ের মানটা কত 180 ডিগ্রি, তাই না? তার মানে এই পায়ের মান কত বসাবা এখানে, এই পায়ের মানটা বসাবা 180 ডিগ্রি। তো তোমরা একটু বলো তো এটা কত আসে, ক্যালকুলেটারে করো, ক্যালকুলেটারে করো তো এটা কত আসে। হ্যাঁ আমি শেষ করে দিব, এটাই লাস্ট ম্যাথ আমাদের আজকে, আমাদের এটাই লাস্ট ম্যাথ। এটা কত আসে বলো তো, এটা কত আসে? তোমার কাছে কিন্তু ভেলোসিটি চাইছে, অ্যাক্সেলারেশন চাই নাই, তো তুমি অ্যাক্সেলারেশন কেন বের করতেছো? অ্যাক্সেলারেশন, আচ্ছা অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে? ভেলোসিটি মানে হচ্ছে বেগ, ভেলোসিটি মানে বেগ, তার মানে বেগ চাইছে। দেখো তো এটা বুঝছো, এটা কত আসে, এটা কত আসে, এটা আসে 87.461। তোমাদেরটা দেখে দেখে লিখতেছি, ঠিক আছে? তোমাদেরটা দেখে দেখে লিখতেছি 87.461 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, তুমি আইআইটির কোশ্চেন সলভ করতে পারছো না পারো নাই? পারছি। কোনো অধ্যায় শেষ করছো না? তাহলে বলো আমাদের দ্বারা কি সম্ভব নয়? আমরা কি চান্স পাবো না? আমরা বোর্ড কোশ্চেন সলভ করছি না ভাইয়া? করছি। বুয়েট করছি, কুয়েট করছি, রুয়েট করছি, চুয়েট করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় করছি, জাহাঙ্গীরনগর করছি, ইয়েস করছি, আইআইটি করছি। কেন পাবো না আমরা চান্স বলো? কি নাই, আমরা কি পারতেছি না বলো? আমাদের পক্ষে সম্ভব। তোমার বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো কিছুই করা সম্ভব, এটা সবসময় নিজের মাথায় ঢুকাবা, ঠিক আছে?
তো মোটামুটি আমার ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা শুরু করতে চাইছিলাম, কিন্তু আজকে শুরু করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দুইটা টপিক শিখবো, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট, এই দুইটা জিনিস পড়ার পরে আমরা ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাকশনটা দিব নেক্সট ক্লাসে। আজকে কিন্তু অনেক আস্তে পড়াইছি, যত দিন যাবে তোমাদের এই গ্রুপে পড়ানোর স্পিডও বাড়বে একটু, আবার পড়ানোর সময়টাও একটু বাড়বে। মানে এখন তো 1.5 ঘন্টার বেশি পড়াচ্ছি না, কিন্তু তোমরা এখন আস্তে আস্তে একটু বড় হওয়া শুরু করো, ঠিক আছে? একটু বড় হওয়া আস্তে আস্তে, কারণ ইন্টার আর এসএসসির মধ্যে অনেক পার্থক্য আছে। এসএসসিতে তোমার 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করলে হয়ে যায়, ইন্টার ইজ নট লাইক দ্যাট, 2 ঘন্টা মিনিমাম ক্লাস করতে হয়। সো আমরা আস্তে আস্তে ক্লাসের স্পিড বাড়াবো, আস্তে আস্তে টাইম বাড়াবো, ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো, আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে এটা বলো। আমি কিন্তু অ্যান্সার বের করি নাই, তোমরাই বের করছো অ্যান্সার। অ্যান্সার কি এটাই আসছে সবার? অ্যান্সার আমি বের করি নাই ভাই, আমি ক্যালকুলেট করি নাই। অ্যান্সার কি তোমাদের এটাই আসছে? অ্যান্সার কি আসছে? মানে আমি তো ক্যালকুলেশন করি নাই, তোমরা করছো পুরাটা। হ্যাঁ, অ্যান্সার কত আসে? অ্যান্সার কত আসে? আমি ক্যালকুলেট করি নাই অ্যান্সারটা। দাঁড়াও, আমি নিজে একবারে ক্যালকুলেট করি, দাঁড়াও। 100 ইন্টু আমাদের কি আছে, কস, তাই না? কস 1 মাইনাস 180/6 30, 87 পয়েন্ট, এটাই তো আসতেছে। আচ্ছা, এটা যদি আসে তাহলে আমরা কি করব? এর মধ্যে সবচেয়ে কাছাকাছি যে অ্যান্সার ওইটা দাগাবো। তাহলে 87, এটার থেকে সবচেয়ে কাছাকাছি কোনটা? 88.17। সো এটার অ্যান্সার দাগাবো আমরা কোনটা? এ নম্বরটা। যেটা আমার সবচেয়ে কাছাকাছি অ্যান্সার হবে ওইটা দাগাবো। এই ইঞ্জিনিয়ারিং মানে শোনো, আমি বলি অ্যাডমিশন পরীক্ষা এরকম খুব স্বাভাবিক। তোমার কাছে যে অ্যান্সার আসবে দেখবা পারফেক্টলি অ্যান্সার নাই, একটু কম বেশি আছে। সো এটা কোনো ম্যাটার না, সবচেয়ে কাছাকাছি যে ভ্যালুটা হবে ওইটা দাগাই দিবা। আপাতত একটা হবে। ফাউন্ডেশন যতদিন চলবে, তোমাদের ফাউন্ডেশন আরো 2টা ক্লাস চলবে ফিজিক্সের, আরো 2 সপ্তাহ ফাউন্ডেশন চলবে। তো তোমাদের যতদিন ফাউন্ডেশন ক্লাস চলবে, তোমাদের সপ্তাহে একটা করে ক্লাস হবে, কারণ আমরা তোমাদের আস্তে আস্তে আপগ্রেড করার চেষ্টা করতেছি। আমাদের ফাউন্ডেশন শেষ হলেই সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, ফাউন্ডেশন শেষ হয়ে গেলে আমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস নিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ফাউন্ডেশন ক্লাসে। পরবর্তী ফাউন্ডেশন ক্লাসও আমি নিব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।